আসসালামু আলাইকুম পাঠক, কেমন আছেন আপনারা? আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রেমের নির্বাসনের পর্ব নাম্বার 2। প্রথম পর্ব আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে গল্পে যাওয়া যাক। এই ঘরেই আদিবার বাসর রাত কেটেছে, বিবাহিত জীবনের প্রথম রাত, তাও আবার সেই মানুষটির সঙ্গে যাকে সে তার এক জীবনের সমস্ত আকাঙ্ক্ষা দিয়ে চেয়ে এসেছিল। এই রাতটিকে ঘিরে প্রতিটি মেয়ের মনে যে নীল স্বপ্নের বুনন থাকে, যে শিহরণ আর দমবন্ধ করা অনুভূতির পাহাড় জমা থাকে হৃদয়ের মণিকোঠায়, তার ছিটে ফোটাও কাল রাতে স্পর্শ করেনি আদিবাকে। সৌমের ভেতর কেমন এক অদ্ভুত জড়তা, এক দুর্ভেদ্য দেয়াল গড়ে উঠেছিল। দু চারটি অতি সাধারণ কথা সেরে সে কখন যে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছিল আদিবা টেরও পায়নি। বিপরীতে আদিবার সারা রাত চোখের পাতা এক হয়নি। বুকের গহীন থেকে এক অজানা অস্বস্তি বারবার ঢেউ দিয়ে উঠছিল। খুব ইচ্ছে করছিল সৌমের হাতটা ধরে দীর্ঘদিনের জমানো সব কথা বলতে, কিন্তু তা আর সম্ভব হয়নি। দুবার ক্ষীণস্বরে ডাক দেওয়ার পরেও যখন ওপাশ থেকে কোনো সাড়া মিলল না, আদিবা শেষমেশ খাটের এক কোণে গুটিসুটি মেরে শুয়েই কাটিয়েছে বিভীষিকাময় রাতটি। ওর চোখে তন্দ্রা নেমেছে ভোরের আজানের পর। সেই যে গভীর ঘুম তা ভেঙেছে একেবারে দুপুরে। জহরের আজানের সুর যখন কানে এলো, আদিবা ধরফর করে উঠে বসতেই লজ্জায় কুঁকড়ে গেল। শ্বশুরবাড়িতে তার আজ প্রথম দিন, অথচ লোকলজ্জার তোয়াক্কা না করে সে কিনা বেশরমের মতো দুপুর পর্যন্ত হাত পা ছড়িয়ে ঘুমল। নিজেকে বড় অপরাধী মনে হলো তার। তবে আইরিন তাকে কিছুই বলেননি, বরং সৌমের মাধ্যমে খবর নিয়েছেন আদিবা খাবার কোথায় খাবে। আদিবা যখন কাঁচুমাচু মুখে জানাল সে আলাদাই বসতে চায়, আইরিন আর উচ্চবাচ্য করেননি। গোসল সেরে আদিবা রুমে ফিরতেই দেখল পড়ার টেবিলের ওপর পরিপাটি করে ভাত বাড়া রয়েছে। এক চিলতে স্বস্তি হয়তো পেল মেয়েটা, কিন্তু একটা সূক্ষ্ম কাঁটা তার বুকের ভেতর সারাক্ষণ বিঁধছে। হঠাৎ করে সৌমের হলোটা কি? ছেলেটা স্বভাবত শান্ত হলেও আদিবার সাথে তো বরাবরই চঞ্চল আর প্রাণবন্ত ছিল। আজ যখন সে সৌমকে নিজের একচ্ছত্র অধিপতি হিসেবে পেল, তখন কেন এই নিস্তব্ধতা? কেন নেই কোনো অনুভূতির ছোঁয়া, কোনো চেনা উত্তেজনা? আদিবার মনে হচ্ছে সৌম যেন নিজের মধ্যে নেই, যেন ওর চেনা সত্তাটি কোনো এক গহীন অন্ধকারে গা ঢাকা দিয়েছে। এই প্রশ্নটি আদিবাকে বারবার কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, অথচ এই নীরব হাহাকার সে কাউকে মুখ ফুটে বলতেও পারছে না। জানালা খুলে রেখেছো কেন এই ভোর সন্ধ্যাবেলায়? হঠাৎ সৌমের কথায় চেতনা ফিরে মেয়েটার। জানালা পান থেকে মুখ ফিরিয়ে সে তাকালো সৌমের দিকে। ছেলেটার চেহারা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। ভীষণ মায়া হচ্ছে দেখে। কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে কিনা বুঝতে চেষ্টা করেও বুঝে আসছে না তার। উঠে জানালাটা বন্ধ করে দিল, এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো। বলল, এ ঘরে একটা ড্রেসিং টেবিলের ব্যবস্থা করা যায় সৌম? আয়না না দেখলে আমার দিন যায় না জানো। পুরাতন অভ্যেস বদলে ফেলো আদু। আমাদের ঘরে একটাই ড্রেসিং টেবিল, তাও মায়ের ঘরে। আমার তো ইনকাম নেই যে কিনে দেব, আর মায়েরটাও চাওয়া সম্ভব না। বেকার ছেলের হাত ধরেছ, অ্যাডজাস্টমেন্ট তো তোমাকেই করতে হবে। আদিবা সোমের একটা হাত আঁকড়ে ধরে বলল, এভাবে বলছো কেন? তোমার জন্য একটা না 100টা অ্যাডজাস্টমেন্ট সইতে রাজি আমি। তোমার কি হয়েছে এত মন মরা চুপচাপ? হাত ছাড়িয়ে নিল সৌম, দায়সারাভাবে বলল, তেমন কিছু না, হঠাৎ করে সব হলো তো, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। আমায় বিয়ে করে পোস্তাচ্ছ বুঝি? আদিবার এমন কথার উত্তরে সৌম কপালে কয়েকটি ভাঁজ ফেলে বলে উঠল, আজে বাজে কথা বলবে না তো, এমনিতেই ভালো লাগছে না। আর শোনো, সারাদিন এমন ঘরে বসে না থেকে বাইরে বের হও, গল্প টল্প করো, সবার সঙ্গে মিশতে চেষ্টা করো। এ বাড়ির একজন হয়েই থাকতে হবে। আর যেভাবে এই সংসারে এসেছো তাতে কেউ যেচে পড়ে তোমার কাছে আসবে না, বরং তোমাকেই সবার কাছে যেতে হবে। তোমার বাড়িতে কেউ আমাকে পছন্দ করেনি ঠিকঠাক, তাই না? না করাটাই কি স্বাভাবিক না আদু? কেউ আশাই করেনি আমি এমন কিছু একটা করে ফেলব। তাহলে কেন বিয়েটা করলে সৌম? সৌম আদিবার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি জবাবটা জানো? আদিবা উত্তর দিতে পারল না আর। একটা ছোট নিঃশ্বাস ফেলে বেরিয়ে গেল ছেলেটা। আদিবা ধপ করে বিছানার উপর বসে পড়ল। সৌমকে বিয়ে করে সে কি জীবনের আরও একটা ভুল বাড়ালো? প্রশ্নটা কামড়ে ধরল হৃদমাঝার। বিকেলের এক অদ্ভুত নেশা আছে। রাত বিরাতে ছাদে পায়চারি করার ভূত ওর দুই কাঁধে যেন স্থায়ী আস্তানা গেড়েছে। বিশেষ করে গরমকালে সন্ধ্যা নামলেই ওকে আর ঘরের চার দেয়ালের মাঝে আটকে রাখা দেয়। তখন ওর আসল ঠিকানা হয়ে ওঠে এই ছাদ। এ নিয়ে বাবা ওসমান মির্জা কম চিৎকার চেঁচামেচি করেননি, আইরিনও হাজারবার বুঝিয়েছেন, কিন্তু বিকেলের এই ছাদ বিলাসী অভ্যেসে বিন্দুমাত্র পরিবর্তন কেউ আনতে পারেনি। তবে বিকেলের এই ছাদ দখলের রাজত্ব চলে ঠিক ততক্ষণ যতক্ষণ রোদ্দুর বাড়িতে না ফেরে। ওই রাক্ষসটা বাড়ি ফেরার আগে ভাগেই বিকেলের সব চটপটে ভাব উধাও হয়ে যায়।
তখন সে একদম নিপাট ভদ্রলোক সেজে নিজের ঘরে সেরিয়ে থাকে। হয় পড়ার টেবিলে গভীর মনোযোগের ভান করে, নয়তো মোবাইলে ডুবে থাকে সিনেমার জগতে। রোদ্দুর বাড়িতে থাকলে বিকেল ভুলেও ছাদের সিঁড়িতে পা মারায় না, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। বিকেল আগেভাগেই নিশ্চিত হয়ে নিয়েছে যে রোদ্দুর বাড়িতে নেই। সেই সাত সকালে কোনো কাজে বেরিয়েছে, এখনও ফেরার নামগন্ধ নেই। চুলোয় যাক সে, তাতে বিকেলের বইয়ে গেল। তৃপ্তি অবশ্য টিপ্পনি কাটতে ছাড়েনি। কুটিল হেসে জিজ্ঞেস করেছিল, "কি রে, এখন শরীর কেমন লাগছে তোর? তোর ক্রাশ তো এখনও আনম্যারিড, হুঁ?" তৃপ্তির কথা শুনে বিকেল নাক মুখ কুচকে জুতো সই একটা ভেঙচি কেটেছে ঠিকই, কিন্তু সরাসরি কোনো উত্তর দেয়নি। মনের গহীনে একটা ভালো লাগার রেশ কাজ করছে, এ কথা সত্য। তবে সেই খবর কোনোভাবেই ওই পাষাণ লোকটার কান পর্যন্ত পৌঁছাতে দেওয়া যাবে না, কিচ্ছুতেই না। একবার যদি সে টের পায়, তবে বিকেলের সেই পছন্দকে দুর্বলতা ভেবে লোকটা আরও চোটপাট শুরু করবে। এমনিতেই তো তাকে বড় অসহায় মনে করে সে। যখন তখন শাসনের নাম করে বিকেলের উপর মানসিক অত্যাচার চালায়, অকারণে কাঁদায়, আর হৃদয়ে তুষের আগুন ধরিয়ে দেয়। বিকেলের মনে হয় সে বুঝি রোদ্দুরকে ঘৃণা করতে শুরু করেছে। হ্যাঁ, ঘৃণাই তো। মন থেকে ওকে চরম ঘৃণা করে সে। নিজের কাল্পনিক ক্রাশ লিস্ট থেকে ওর নামটা লাল কালি দিয়ে কেটে দিয়েছে ও। এই যে এক্ষুনি কাটল। নিজের মনেই বিড়বিড় করে বলল, কাট কাট কাট, ক্যান্সেল। বড় করে চেঁচিয়ে যেন নিজেকেই শোনানোর চেষ্টা করল সে। রোদ্দুরের জন্য ওর মনে এক ফোঁটা জায়গা নেই। কিন্তু অষ্টাদশী কিশোরীর অবাধ্য মন বড় কৌতূহলী। কখন যে কোন ছলে কার মায়ায় সে আষ্টেপৃষ্টে আটকে যায় তা সে নিজেও জানে না। বিকেলের এই ঘৃণার আড়ালে কি সত্যিই কোনো অনুরাগের বীজ লুকিয়ে আছে, নাকি পুরোটাই স্রেফ এক জেদি মেয়ের আত্মরক্ষা? বিকেল গম্ভীর নিঃশ্বাস ছাড়ল। ভূতের ন্যায় পায়চারি করতে করতে আকাশের দিকে তাকালো। গাঢ় অন্ধকার জায়গাটা, চাঁদও ডুবে দিয়েছে কোথায় যেন। মিটমিটে জ্বলছে নিভছে কয়েকটি তারকারাজি। কুয়াশার ঘন চাদর ফুঁড়ে তাদেরও ঠিকঠাক দেখা যায় না। আজ একটু বেশি উত্তরে হাওয়া, বেশিক্ষণ থাকলে দাঁতে দাঁত লেগে পড়তে হবে নির্ঘাত, মনে মনে ভাবল বিকেল। নামবে তার আগে আবারও চোখ বন্ধ করে বিড়বিড়িয়ে পড়ল, "ইউ আর ব্লক 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 ফ্রম মাই হার্ট লিস্ট। আ ডাইনোসর, আ মাংকি, জিনে ধরল নাকি এই মেয়ে?" হুট করেই কথাখানা ভেসে এলো কর্ণকুহরে। একই সঙ্গে ধাক্কা পড়ল পিঠে। বিকেল তড়াহুড়ি চোখ মিলে প্রায় চিৎকার দিয়ে উঠছিলই। তার আগেই রোদ্দুর ওর মুখটা চেপে ধরল। "আমি?" ফটাফট বলল। "ভয় পেলি নাকি?" বিকেলের চোখে তখনও বিস্ময় লেপ্টে। চোখ জোড়া গোল হয়ে বড় আকার ধারণ করেছে। কাইকুই করতে রোদ্দুর হাত সরিয়ে নিল। বিকেল তাড়াহুড়ি করে পড়ল, "আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।" রোদ্দুরের ভ্রু কুঁচকে গেল। সন্দিহান গলায় শুধালো, "তুই শয়তান তাড়ানোর দোয়া পড়লি কেন?" ঢোক গিলে মেয়েটা ফ্যাকাশে হাসার চেষ্টা করে উত্তরে জানালো, এমনি রোদ ভাইয়া।" "সত্যি করে বল, তুই কাকে শয়তান মিন করলি এখানে?" "কাউকে না, তোমাকে তো নাই। তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কটা হয় বলো? আমি এমনিতেই দোয়া দুরুদ পড়ি। সবসময় দোয়ার ভেতর থাকলে, মন মাইন্ড ফ্রেশ থাকলে একদম চাকাচাক, বুঝলে?" কি বুঝলো কে জানে, তবে আর কিছু বলল না ছেলেটা। হেঁটে গিয়ে রেলিংয়ের গায়ে ভর করে দাঁড়ালো এদিক ফিরে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে এনেছে। একটা ধরালো। ধোঁয়া ছেড়ে বিকেলের দিকে চাইতেই বিকেল তড়াহুড়ি বলে উঠল, "আমি নিচে যাই।" "এসেছিলি কেন?" প্রশ্ন থামতে হলো তাকে। ইয়ে মানে কিছু একটা খুঁজলো তাড়াতাড়ি। না, কাজের সময় মাথাটাও ঠিক করে কাজ করে না। একটা জুতোসই বাহানা না পেয়ে রোদ্দুরের দিকে নিরুপায় চোখে তাকাতেই ও আবার জানতে চাইল, "শরীর কেমন এখন?" মৃদু শ্বাস ফেলে বলল, "ভালো।" "জ্বর কমেছে?" "এসেছিল কেন?" "জানি না তো। আসার আগে টেলিফোন করেনি, আবার আসলে জিজ্ঞেস করব এবার কেন এসেছিল।" রোদ্দুর কটমট করে তাকালো। বিকেল জিভ কামড়ালো, ঠোঁট উল্টে আওড়ালো, "তো আর কি বলবো আমি? জ্বর কেন এসেছিল তা কি আমি জানি নাকি? তুই না জানলে আর কে জানবে? সব জানা কি আমার ডিপার্টমেন্ট নাকি? তাছাড়া আর কি? উদয়ের কোথায় কোথায় তিল, কত ইঞ্চি লম্বা চুল, থুথুনিতে কিসের দাগ, সব তো মুখস্থ করে বসে আছিস।" বিকেল বিস্ফোরিত নয়নে চাইল। রোদ্দুর টেনে নিল লম্বা টানে নিকোটিন। মুখটা উঁচু করে আকাশের বুকে ছেড়ে দিল ধোঁয়াগুলো। পুনরায় নিচে চাইল ওই ভীতু কম্পিত মেয়েটির পানে। হিসহিস করে জবাব চাইল, "উদয়ের সঙ্গে কি তোর কোচিং মেটকে লাইফ মেট করার ধান্দা? রোদ ভাইয়া, হইছে হইছে, এসব তুতলামির নাটক আমার সামনে করবি না। কানের ঠিক 3 আঙুল নিচে থাবড়া খাবি।" বিকেল মাথা নিচু করে ফেলল। অপরাধী কণ্ঠে বলে উঠল, "সরি, তবে তুমি যে ভাবছ তা কিন্তু না। উদয় আমার জাস্ট ফ্রেন্ড, এর বাইরে ওর সঙ্গে কিছু নেই।" জাস্ট ফ্রেন্ড হয়ে এই অবস্থা? জ্বরের ঘোরে তার উপরতলা নিচেতলা সব তলার গল্প বকিস? ছুঁড়ে ফেলে দিল আধ খাওয়া সিগারেটটা। এগিয়ে এলো তরতর করে, প্রায় ক্যাক করে চেপে ধরল বিকেলের টুটি। "একটা চাপা দিয়ে সব প্রেম বের করে দেব তোর।
খুব পেকেছিস তাই না? তোর পাকামো আমি বন্ধ করছি। আগামীকাল থেকে নো কোচিং, বাসায় স্যার আসবে, পড়বি। বিকেল ছলছল চোখে তাকালো। প্লিজ, বিড়বিড় করে অনুনয়ের সুরে বলল। তাতে হাতের বাঁধন আরও শক্ত করল। নো প্লিজ, মাই ডিসিশন ইজ ইয়োর লাইফ ফ্রম টুডে। এখন তুই বল, মরতে চাস না বাঁচতে? উত্তর দিতে পারল না বোকা মেয়েটা। চোখে পানি চলে এসেছে তার। একে একে সব কিছু কেড়ে নিয়ে কোন সুখটা পায় এই জল্লাদ ছেলে কে জানে। কানটা লাল হয়ে গেছে, জ্বলছে পুরো দমে। ড্রেসিং টেবিলের উপর খুঁজেও লোশনের ডিব্বাটা পেল না বিকেল। নিচের ড্রয়ার খুলে দেখল 2-3টে ডেট ফেল লোশনের কৌটা। বিকেল কপালে ভাঁজ ফেলে মেজাজ তুঙ্গে চড়ালো। জিদ দেখালো ওগুলোর ওপর, আছড়ে আছড়ে ফেললো মেঝেতে। দেয়ালের দিকে ছুলে মেরে একটুখানি শান্ত হলো। ঠোঁটে দেবার ভ্যাসলিনটাই 2 আঙুলে চটকে কানের গোড়ে লাগিয়ে নিল খানিকটা। ডলতে লাগলো। জলাপোড়া কমছে, আরাম লাগছে। বিকেল বসলো দোলনায়। ঘরের ভেতর নীল কালার গোল দোলনা আছে তার। তাতে দুলতে দুলতে চোখ বুজে মনে করলো একটু আগে ঘটে যাওয়া সিনগুলো। বেয়াদবের বাচ্চা কিভাবে চেপে চুপে দিল। সারা শরীর এখন কুটকুট করছে। পাঠার বাচ্চা কানের কাছে মুখ দিয়ে আবার কি জান বলল, তুই আমার হাতে খুন হয়ে যাবি একদিন, মনে রাখিস। বিকেল ঠোঁট উল্টে দাঁত কিরমির করে বকল, শালার বাচ্চা, তোর হাতে আমি না, বরং আমার হাতে তোর মরণ লেখা। বেশি চেচ্ছস পেই। আমারে ভোদাই মনে করে যা খুশি তাই বিহেভ করিস, যেমনে পারিস ব্যথা দিস। আমি যেদিন দিতে শুরু করব না, সেদিন তোর বাপ দাদা 14 গোষ্ঠী মিলে কাঁদবি, মনে রাখিস। টুং করে ফোনটা বাজলো বিকেলের। পকেটে রাখা। বের করতেই দেখলো হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, জল্লাদ লেখা নাম্বার থেকে। বিকেল ভ্রু কুচকে মেসেজটা ওপেন করে দেখল রোদ্দুর লিখে পাঠিয়েছে, পানি খেতে গিয়ে কাশি উঠল কেন? তুই আমাকে মনে মনে তুলোধুনো করছিস নাকি? ইচ্ছে করলো রিপ্লাই একটা চাপাতি বা ছুরির ইমোজি পাঠিয়ে দেয় বিকেল, কিন্তু না, ঘটে অত সাহস হয়নি। মোবাইল বন্ধ করে বিছানায় গড়িয়ে পড়ল সে। মনে মনে বকেও শান্তি নেই। বজ্জাতের বাচ্চা ঠিক সবটা বুঝে নেয়। মাইন্ড রিডার নাকি কেবল বিকেলের মনের ভেতরই আধিপত্য তার? রান্নাঘরের মৃদু আলোয় রেহনুমা আর আইরিনের যখন দেখা হলো, তখন বাইরের আকাশে নিশিরাত গভীর হয়েছে। চিরন্তন বাংলার ঘরে ননদ ভাবির যে সম্পর্ক সচরাচর দেখা যায়, ঝগড়াটে, কূটনৈতিক কিংবা ঈর্ষাপরায়ণ, এদের রসায়ন ঠিক তার উল্টো। আইরিন যখন কিশোরী, তখন রেহনুমাই বাড়ির বড় বউ হয়ে এসেছিলেন। উমেদ মির্জার ছোট মেয়ে মিশির চেয়েতেও ছোট ছিল তখন আইরিন। সেই বয়সেই রেহনুমাকে দেখে কচি মুখে অভিমানের মেঘ জমিয়ে বলেছিল, তোমার সাথে আমি কোনোদিন কথা বলবো না। সবিস্ময় রেহনুমা জানতে চেয়েছিলেন, কেন রে? আইরিন বড় বড় চোখ করে উত্তর দিয়েছিল, তুমি আমার চেয়ে বেশি সুন্দর কেন? আমার চেয়ে বেশি সুন্দর কারো সাথে আমি ভাব করতে পারি না। রেহনুমা সেদিন হেসেই খুন হয়েছিলেন। ভেবেছিলেন মেয়েটা হয়তো সত্যিই দূরে দূরে থাকবে, কিন্তু হলো তার উল্টো। আইরিনের সবচেয়ে কাছের ছায়া হয়ে উঠলেন এই ভাবি। ভাবির আঁচল ছাড়া মেয়েটার এক মুহূর্ত চলত না। খাওয়া, গোসল থেকে শুরু করে মাঝরাত অবধি দুজনের গুটুর গুটুর গল্পের শেষ ছিল না। এমনকি আইরিনকে যখন লাল বেনারসি পরিয়ে পরের ঘরে পাঠানো হলো, সেদিন রেহনুমা নিজের সন্তানের বিচ্ছেদের মতোই অঝরে কেঁদেছিলেন। নিয়তির নিষ্ঠুর খেলায় আইরিন যখন বিধবা বেশে 2 সন্তান নিয়ে বাপের বাড়িতে ফিরে এলো, চারপাশের মানুষগুলো তখন কটু কথার বিষ ঢালতে কার্পণ্য করেনি। কিন্তু রেহনুমা সেদিন বর্ম হয়ে দাঁড়িয়েছিলেন। স্পষ্ট গলায় উমেদ মির্জাকে শুনিয়ে দিয়েছিলেন, আইরিন এই বংশের রক্ত। ভাইয়েরা যদি নিজের হক বুঝে পায়, বোনও পাবে। ইসলাম ধর্ম অনুযায়ী যা ওর পাওনা, তার থেকে 1 সুতোও যেন কম না হয়। উমেদ মির্জা আর বাকি ভাইয়েরা রেহনুমার সেই অটল ব্যক্তিত্বের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন। রেহনুমার জোর দাবিতেই প্রতি মাসে 3 ভাই নিজেদের আয় থেকে একটা বাড়তি অংশ আইরিনের জন্য তুলে রাখা শুরু করেন। আজ রান্নাঘরে আইরিনকে জগে পানি ভরতে দেখে রেহনুমা তার চোখের ভাষা এক নিমেষেই পড়ে ফেললেন। আইরিন মুখ ফিরিয়ে হালকা হাসলেন, কিন্তু সেই হাসিতে ম্লান ছায়া। রেহনুমা এগিয়ে গিয়ে আইরিনের কোল থেকে জগটা নিজের হাতে নিয়ে নিয়ে বললেন, কিরে, এখনো সেই একই ভাবনায় ডুবে আছিস? আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে স্মিত হাসিটা আরও একটু মলিন করে বললেন, জানি না ভাবি, মেয়েটা কেমন যেন, কোথায় এসে শাশুড়ির মান ভাঙানোর চেষ্টা করবে, তা না নিজে ঘরের ভেতর ভাবটি মেরে বসে আছে। আর ওদিকে দীপ্রটাও হয়েছে 1 নম্বরের অবাধ্য। আমার সাথে শুতে তার যত সমস্যা, বলে বড় হয়েছে। আসলে সব বাহানা ভাবি, আমার পাশে শুলে তো আর রাত জেগে ফোনের ওই ছাতার মাথা টেপা যাবে না, বোঝো নাই? রেহনুমা শব্দ করে হেসে উঠলেন এবং স্নেহে আইরিনের কাঁধে হাত রাখলেন।
আইরিন ভ্রু কুঁচকে অনুযোগের সুরে বললেন, হাইসো না তো ভাবি, দুইটা মিলে আমার জীবনটা কয়লা বানিয়ে ফেলছে। রেহনুমা তার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, অত মুখ ভার করিস না তো, তুই কি ছোট আছিস এখনো? ওরা বয়সে কাঁচা, ওরাই তো বায়না করবে, আবদার করবে, নখরা দেখাবে। আমরা হলাম মেনে নেওয়ার পক্ষ, সবটা হাসি মুখে সয়ে যাওয়াই আমাদের কাজ। তাই হয় নাকি? আইরিনের কণ্ঠে অভিমান। না হলেও হওয়াতে হয় রে পাগলি। শোন, আদিবা মেয়েটা কিন্তু সত্যিই ভালো, খুব শান্ত, ওর মাঝে কোনো কৃত্রিমতা বা মেকি দেখানোর কিচ্ছু নেই। যে পরিস্থিতিতে ও এই বাড়িতে বউ হয়ে এসেছে তাতে লজ্জায় কুকড়ে থাকাই তো স্বাভাবিক। ও যদি মেকি হতো তবে গায়ে পড়ে সবার সাথে আহ্লাদ করতে আসতো, কিন্তু যা দেখছিস সবই ওর মনের ভেতরকার অসংকোচ। তুই একটু ওকে সময় দে। প্রথম দিনেই যেভাবে হাঁ হাঁ করে উঠলি তাতে ও তোকে নির্ঘাত দজ্জাল শাশুড়ির লিস্টে তুলে ফেলেছে। আইরিনও এবার আর হাসি চেপে রাখতে পারলেন না। হাসতে হাসতে তার চোখের কোণে পানি জমে গেল। রেহনুমা মমতায় তার চোখের পানি মুছে দিয়ে বললেন, কাঁদিস না, তোর মানুষটা তোকে একা ফেলে চলে যায়নি রে, আমাদের কাছে আমানত রেখে গেছে। আমরা আছি না, তোর এই দুই রতন আছে না, ওদের দিকে তাকালে দেখবি জীবনটা আসলেই সুন্দর। আইরিন নিচু স্বরে বললেন, তোমরা না থাকলে আমি সত্যিই কোনো চোরাবালিতে হারিয়ে যেতাম ভাবি। রেহনুমা এবার কৃত্রিম অভিমান নিয়ে বললেন, সেদিন যে বলেছিলি সুন্দর ভাবির সাথে কথা বলবি না, এখন দেখো কথা না বললে কার লস হতো। আইরিন সব ভুলে প্রাণ খুলে হাসলেন এইবার। রান্নাঘরের নিস্তব্ধতায় দুই ভাবি ননদের সেই হাসির লহরী এক টুকরো মধুময় রাত প্রহর উপহার দিল যেন। রক্ত আর স্নেহের যে মেলবন্ধন রেহনুমা বুনে দিয়েছিলেন তা আজ আরও একবার সজীব হয়ে উঠল। আইরিন অনেক দিন বাদে আজ পুনরায় গুনগুন করে গান ধরলেন। একসময় গান বড় ভালোবাসতেন তিনি, রবীন্দ্রের বিশাল ভক্ত ছিলেন। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় গুনগুন করে সুর ভাঁজলেন তিনি। আদিবা বাথরুমে যাওয়ার জন্য বেরিয়েছিল, এমনই মুহূর্তে শাশুড়ির সামনে পড়ায় কেমন মিয়ে গেল, জড়সড় হয়ে বুক নামিয়ে দাঁড়ালো। তাকে এখন দেখাচ্ছে মাথা নিচু কাচুমাচু একটা স্ট্যাচুর মতন। আইরিন হঠাৎ করেই তার মাথায় একটা হাত রেখে সহাস্যে বুলিয়ে দিয়ে বললেন, সব সময় হাসি খুশি থাকবা, এই বাড়ির নিয়ম এইটা, মুখ বেজার করে রাখা যাবে না, বুঝছো? আদিবা মাথা নাড়ল, বুঝেছে সে। চোখ দুটো হঠাৎ করেই ভরে উঠল তার। আইরিন পানির জগটা আদিবার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটা তোমাদের ঘরে নিয়ে রাখো, পড়ার টেবিলের ওপর রাখো, সুম্যের রাত ভৈরা পানি লাগে। আদিবা আবারও একই ভঙ্গিতে মাথা কাত করল। আইরিন চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আদিবা ওনার এক হাত টেনে ধরে বলল, আপনাকে কিছু বলতে চাই আম্মা। রয়ে শয়ে সম্বোধনটা উচ্চারণ করল সে। আইরিন বললেন, কি কথা বলো। আদিবা একটু ইতস্তত বোধ করল, একবার ভাবল কথাটা তাকে বলা উচিত হবে কিনা। সৌম্য আবার না তাকে ভুল বুঝে, কিন্তু যেটা হয়েছে তাতে তাকে বলাটাই শ্রেয়। যদি সৌম্যকে কেউ বোঝাতে পারে তবে সেটা একমাত্র আইরিনই। তাই দোনোমনো সেরে বলে উঠল সে, আপনার ছেলে, একটু কথা বলে দেখবেন ওর সঙ্গে। আইরিন শুধালেন, কি বলবো, কি হয়েছে, খুলে বলো। মানে ও আসলে আমাকে মেনে নিতে পারতেছে না, কেমন যেন করতেছে, ঠিক মতো দুইটা কথাও বলে না। আমাকে বলল রাতে আপনার ঘরে ঘুমাতে, দীপ্রর কষ্ট হয় নাকি। শেষ কথাটা একটু অস্বস্তি নিয়েই শেষ করল ও। আইরিন চুপ করে রইলেন। আদিবা তাকালো, চোখ জোড়া পানিতে ছলছল করছে তার। আইরিনের দুহাত সাহস করে শক্তভাবে চেপে ধরে জানালো, আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায় নাই। বড় চাচার সামনে যা বলছে সব মিথ্যা। ও আমাকে অতটাও পছন্দ করতো না, আমি করতাম। ওকে অনেক পছন্দ করতাম আম্মা, মন প্রাণ দিয়ে ওকেই চাইতাম। বন্ধুত্বের দোহাই দিয়ে আমি ওর কাছাকাছি থাকতে চাইছিলাম শুরুতে, কিন্তু দিন দিন ও আমার আসক্তি হয়ে ওঠে আম্মা। যখন আমার বিয়ে ঠিক হয় আমি সৌম্যকে আমার পছন্দের কথা জানাই, অনুভূতির ব্যাপারে শেয়ার করি। সৌম্য বলেছিল, তুমি বিয়ে করে নাও আদিবা, আমার পক্ষে এরকম কিছু করা সম্ভব নয়। আমার পরিবার আমাকে অনেক বিশ্বাস করে, ভরসা পায় আমার মা আমার উপর। বাবা মা মারা যাওয়ার পর তিনিই মাথার উপর বটগাছ হয়ে আমাদের দু ভাইকে মানুষের মতো মানুষ বানানোর প্রচেষ্টায় লিপ্ত থেকে গেছেন, নিজের সব সুখ শান্তি চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে। আমি কিছুতেই তার মনে এই ধরনের ক্ষত তৈরি করতে পারবো না। তখন আমি ওকে জোরাজোরি করি, ব্ল্যাকমেইল করি, এমনকি। আদিবা থামে। আইরিন হতভম্ব। এসব কি শুনছে সে? অযথাই নিজের সন্তানের প্রতি অভিমানে জর্জরিত ছিল হৃদয়খানা। চোখ ভরি ওঠে ওনারও। অপরাধ বোধে নয়, ছেলের তার মায়ের প্রতি বিশ্বাস মর্যাদা অক্ষুণ্ণ রাখবার প্রচেষ্টা শুনে। আদিবাল একটু থেমে দম টেনে নিয়ে পুনরায় বলতে লাগল, আমি সুইসাইড অ্যাটেম্প্ট নেই। সৌম্য তখন ভরকে যায়,
এমনও বলেছি যদি আমাকে বিয়ে না করে আমি নিজেকে শেষ করে ওর নাম লিখে যাব। এই ভয় থেকেই মূলত ও আমাকে বিয়েটা করতে রাজি হয়। ওর কোনো দোষ নেই, সব আমার দোষ। আমি ওকে ফোর্স করেছিলাম। সই করার সময়ও ও ঘোরগ্রস্ত ছিল। ভেবেছিলাম একবার বিয়েটা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বুঝতে পারিনি আম্মা কত বড় ভুল করেছি আমি। সৌম্য আমার দিকে ফিরেও তাকায় না, আমার প্রতি তার কোনো অনুভূতি কাজ করে না, আমাকে মেনেও নেয়নি, নিবে কিনা তাও জানি না। আমার সাথে কথা বলতেও তার রাজ্যের দ্বিধা। আম্মা, আমি আর পারছি না এসব মেনে নিতে। যাকে পেতে এত কিছু করেছি, শেষতক তাকেই যদি না পাই তবে কী লাভ হলো বলেন? আমি চলে যাব। আপনি সৌম্যকে জানান আমি চলে যাব। সে তবু যেন স্বাভাবিক হয়, আগের মতো হয়। ভেতরে ভেতরে যে অপরাধবোধ পাথর হয়ে তার বুকে চেপে বসে আছে, সেটা সরিয়ে সে আপনাদের আগের সৌম্য হয়ে যাক। আমি কাল সকাল হলেই এই বাড়ি ছেড়ে চলে যাব। আদিবা মাথা নিচু করে ঝরঝর করে কাঁদল খানিকক্ষণ। আইরিন যেন বোবা পুরোটা সময়। কি বলবে প্রত্যুত্তরে জানা নেই তার, ভাষা নেই কোনো। বুকের ভেতর একটা চিনচিনে ব্যথাবোধ তৈরি হয়েছে সূক্ষ্মভাবে। ছেলেকে বড্ড ভুল বুঝে ফেলেছেন তিনি। বিকেল ঠিক বলেছিল, তার ছেলেটা বড় ভালো ছেলে। তিনি মা হয়েও চিনতে পারেননি। কতটা প্রেসারে এ ধর্মের একটা কাজ করতে রাজি হয়েছে সে এখন বুঝতে পারছে। আইরিন কোনো কথাই বলতে পারলেন না আদিবাকে নতুন করে। কেবলমাত্র জিজ্ঞেস করলেন, সৌম্য কোথায়? আদিবা জানালো সে জানে না, ফিরেই আসেনি এখনও। এত রাত হয়েছে অথচ তার ছেলে বাইরে, এমনটা তো কোনোদিন হয়নি। সন্ধ্যার পর নিতান্ত প্রয়োজন ছাড়া সৌম্য বাড়ির বাইরে যায়ই না। আইরিন দিশেহারা ভঙ্গিতে দীপ্রর খোঁজ করলেন। তার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। সব রাগ গিয়ে জড়ো হয়ে পড়ছে ওই মেয়েটার উপর। যদি তার সৌম্যর কিছু হয়, তিনি ওই মেয়েতে কিছুতেই ছাড়বেন না, কিছুতেই না। বিকেল তৈরি হচ্ছিল তড়িঘড়িতে। এমন সময়েই তৃপ্তি ঢুকলো এ ঘরে। বিকেলকে তৈরি হতে দেখে জানতে চাইল, কোথায় যাচ্ছিস? বিকেল জবাবটা দিল তাড়াহুড়োয়, কোচিং। তোর লাল বা পিঙ্কিশ ওড়না আছে না, একটু দিবি? জর্জেট দিস। শুনলাম তোর কোচিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাহলে আবার ওখানে কেন? তৃপ্তির এহেন কথায় থামল বিকেল। শীতল কণ্ঠে শুধালো, তোকে কে বলেছে? তৃপ্তি বিছানায় বসতে বসতে বলল, বড় মা, তোকে ডাকার জন্য এসেছিলাম সকালে। পথে দেখা হলে জানালো তুই আর কোচিং করবি না, বাড়িতে স্যার রাখা হবে। খবরটা এত কানুন হয়েছে? কি বলছিস? তৃপ্তির কথায় মাথা নেড়ে জবাব দিল বিকেল, কিছু না। তারপর আবারও তাড়াহুড়ো করল। হাত ঘড়িটা পড়তে পড়তে বলল, ওড়নাটা এনে দে, আমারটা খুঁজে পাচ্ছি না। যাবি? তৃপ্তি শুধাতেই বিকেল কটমট করে চাইল, তো বাসায় বসে কার বাস ফালাবো? আজাইরা ঢং ভালো লাগে না। আমি কি একবারও বলেছি উদয় আমার বয়ফ্রেন্ড? কোচিং যাই প্রেম প্রীতি করতে? না, সেটা না। তাহলে কি জ্বরের ঘোরে হুঁশ থাকে মানুষের? আর তুই তো জানিসই আমার জ্বর ওঠে আকাশ পাতাল ধরনের। হুট করে উঠে মাথায় ঝরে বসে, তারপর আবার হুট করেই নেমে যায়। ওই অবস্থায় কি না কি বলেছি, তাতে এত কাহিনীর কি আছে? আমার কোনো প্রেমিক থাকলে তোকে তো আমি বলতাম, তাই না? এখন ওড়নাটা এনে দে কাইন্ডলি, আমার লেট হচ্ছে। কথা বাড়ালো না আর। তৃপ্তি উঠল এরপর। বিকেল গায়ে মাথায় ওড়না টেনে বাসা থেকে বের হলো ঠিক। বড় রাস্তায় উঠে ওটা গলায় ঝোলালো স্টাইল করে। কলেজ ব্যাগের বদলে একটা বড় টোট ব্যাগ নিয়েছে আজ। জুলিয়া ফোন করেছিল, আজ নাকি ওর বয়ফ্রেন্ড আসবে, সবাইকে ট্রিট দিতে। বিকেলকে আসতেই হবে যে করেই হোক। তাই তো এত বড় বড় কথা বলে এক বুক সাহস নিয়েছে বেরিয়েছে মেয়েটা। পরে যা হবার হবে। রোদ্দুর মির্জা কত বড় কি হয়ে গেছে সেও দেখে নিবে। জীবন একটাই, তাতে একটু মজামাস্তি না থাকলে হয় নাকি? বিকেল কানে এয়ারবাডস লাগালো। ওয়াইটি মিউজিক থেকে প্লে করলো একটা ইংলিশ সং। আম নাও ইওর বারবি গার্ল, লিভিং ইন মাই ওন ওয়ার্ল্ড। বিড়বিড় করে গান গাইতে গাইতে মাথা দোলাতে দোলাতে হেলে দুলে এগোতে লাগলো কোচিংয়ের দিকে। হাঁটা পথে মিনিট 15 রাস্তা। পথে থেমে এক বাটি ছোট ফুচকাও খেয়ে নিল। আজকের সকালটা রোদ ঝলমলে, গায়ে আরাম হচ্ছে, মন ফুরফুরে লাগছে। বিকেল মনে মনে আওড়ালো, হোয়াট আ লাভলি ডে। আজ কোনো মুসিবতের সঙ্গে দেখা না হলেই। বলতে না বলতেই একদম সামনে থেকে এসে হিট করলো বাইকটা। বিকেল চিল্লিয়ে সাইড কাটলো। ওরে বাপরে! নিজেকে ধাতস্থ করে চোখ তুলে তাকালো কিড়মিড় করে। পর মুহূর্তেই সব হাওয়া ফুস হয়ে গেল তার। চোখজোড়া বিস্ময় এত বড়। গলার মাঝখানে হঠাৎ করেই এক মরুভূমি জেগে উঠেছে যেন। সব শুকিয়ে কাঠ। হৃদযন্ত্রটা বলছে, আমি বেরিয়ে যাই, এখন যা হবে সব তোর দায়ভার। টেনে টুনে ওটাকে আটকে ধরে বিকেল। চুপচাপ চেয়ে রয় বাইকের উপর নিশ্চল বসে থাকা ছেলেটার দিকে। রোদ্দুর মির্জা, দ্য ডেভিল বয়, শয়তানের নানা, তুই এখানে কেন? আমার সুখে আবার কোন থাবা বসাতে এলি রে? মনে মনে আউড়ে ঢোকগিল্লা বিকেল। সাহস জোগালো, আজ মুখ খুলে জবাব দিবি, বলে দিবি মাই লাইফ মাই রুলস। একা একা কি বিড়বিড় করছিস, নাকি আবার কোনো সুরা জপছিস? শয়তান তাড়ানোর দোয়া? লাভ নেই, এবার শয়তান তোর ঘাড়ে চেপে বসেছে। অত সহজে নাড়াতে পারবি না, শুনলি?
রোদ্দুরের কথার দমকে পিটপিট করে 2-3 বার পলক ফেলল মেয়েটা। মুখে এক টুকরো শুকনো ঘাসি ঝোলাবার পায়রায় এঁটে বলল, তুমি এখানে? এটা কি তোর কেনা রাস্তা নাকি যে আসতে পারবো না? রোদ্দুর বাইকের ওপর ঝুঁকে পড়ে বলল, চোখে মুখে অদ্ভুত শীতলতা। আর এই শীতলতাই ভয় করে বিকেলের। মনে হয় নির্ঘাত ছেলেটা তার ঘটে কিছু একটা পাকাচ্ছে, আর সেই চুলায় বিকেলকেও সিদ্ধ করে ছাড়বে। বিকেল হেসে ফেলার চেষ্টা করল, যেন খুব মজার কিছু একটা বলেছে রোদ্দুর। কিন্তু রোদ্দুরকে আরও শান্ত চোখে চাইতে দেখে নিজেই নিজের হাসি আটকালো আর বলল, না তা হবে কেন, এটা পাবলিক রাস্তা, সবাই আসতে যেতে পারবে। আমিও তো তাই জানতাম। তুই যেভাবে কোয়েশ্চেন করলি তাতে লাগলো তোর একান্ত ব্যক্তিগত জায়গায় বিনা পারমিশনে চলে আসছি আমি। না না, ওরকম কিছু না। বিকেল আবার হাসার চেষ্টা করলো। মনে মনে ভাবতে লাগলো কিভাবে একে পিছু কাটানো যায়। এদিক ওদিক অস্থির ভঙ্গিতে তাকালো। রোদ্দুর শুধালো, কেউ আসবে নাকি? কারোর অপেক্ষা করছিস? বিকেল চমকে ওঠা গলায় বলল, এই না না, কে আসবে? এত অস্থির কেন তাহলে? আসলে একটু তাড়া ছিল রোদ ভাইয়া। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি হচ্ছেন ভীষণ ব্যস্ত মানুষ। আপনাকে ছাড়া সংসদের কোনো বিলও পাস হবে না। আপনি টাইম মতো না গেলে বাংলার জনজীবন বড্ড বিপর্যস্ত হয়ে পড়বে। তাই তো সাত সকাল বেলায় গলায় একটা ওড়না ঝুলিয়ে বেরিয়ে পড়েছেন। বিকেল কিছু বলতে নিল প্রত্যুত্তরে, তার আগেই রোদ্দুর আবার বলে উঠল, তা আসুন ম্যাডাম, আপনাকে আমি নামিয়ে দেই, যেখানেই নামতে চান। আপনার মতন একজন মহান ব্যক্তিকে সামান্য সেবা করার সৌভাগ্য আমারও হোক। রোদ ভাইয়া, আপনি আমাকে নাম ধরে ডাকবেন প্লিজ, রোদ বলবেন, অথবা বলবেন আপনার গোলাম। ঠিক আছে ম্যাডাম, আসুন আসুন, আপনার মূল্যবান জুতোর ধুলো আমার বাইকের পাদানিতে দিন। আমি এবং আমার এই লক্কর ঝক্কর ভোটভটিটা তাতে ধন্যই হবে। আসুন ম্যাডাম, আসুন। বিকেল মহা মুশকিলে পড়েছে। না পারছে উঠতে, না পারছে না করতে। কোচিংয়ের সামনে কিছুতেই এড়ে নেওয়া যাবে না। কোন যুদ্ধ লাগাবে তখন কে জানে। আবার নাও করা যাবে না, তাতেও অসুবিধের শেষ নাই। কি যে করবে বিকেল। রোদ্দিরের এই বাইকটা তার অতি শখের, নিজের বউয়ের চেয়েও বেশি যত্নে রাখে সে। ওটাকেই ভটভটি ডেকে রসিকতা করত বিকেল, সেটাও খোঁচার মাধ্যমে বলে দিল এখন শেয়ানের বাচ্চা, জাত সাপ একটা। বিকেল যে কি করে, উসখুস করতে করতে রোদ্দুরের মুখের দিকে তাকাতেই ছেলেটা প্রচণ্ড রামধমকে কাঁপিয়ে তুলল ওকে। আদল বদলে আসল রূপে ফিরে এলো আসল রূপে। কে? ওঠ, ঢং করতেছিস রাস্তাঘাটে। বিড়বিড় করল বিকেল, ভোল খুলে গেছে শয়তানটার। উঠে বসলো চুপচাপ। মনে মনে ঠিক করলো জুলিয়াদের বাড়ির সামনে গিয়ে নেমে পড়বে, ভাব করবে ওর বাড়ি যেতেই বেরিয়েছে। এখন কি আমাকে ধরার জন্য ইনভাইটেশন কার্ড পাঠাবো নাকি? বিকেল মুখ ভার করে বলল, আমি এমনিতেই বসতে পারবো। পরে হাত মুখ সব ভাঙবি, ওই বাঁদর মার্কা চেহারা তখন আরও বাঁদর হবে। ধর চুপচাপ। বললাম তো আমি এমনিতেই বসতে পারবো, ধরতে হবে না কিছু। আবার কথা, এই মেয়ে আল্লাহ। ঘাড় ফিরিয়ে পেছন ফিরল রোদ্দুর। আর একটা কথা বললে চাকার তলায় পিষে মারবো, একদম চুপ। বিকেল মুখ ভোতা করে রাখলো। তারপর রোদ্দুর নিজেই ওর হাত টেনে কাঁধে তুলল। এভাবে ধরে বসে থাক, আর একটা কথাও যেন না শুনি তোর। বাঁশমার্কা একটা গলায় সারাদিন চেঁচা করতেই থাকে। তোর বাঁশের মতো গলা? কত ছেলে আমার এই মিষ্টি রিনরিনে সুরে পিছলে পড়ে জানিস? জানবি কি করে? তুই নিজেকে সেলিব্রিটি ভাবিস, তুই আমার বাস্ক, ওইটার মতোই আজাইরা। মনে মনে বকল বিকেল, মুখে বলার সাহস তো নেই। বাইক টানতেই আছড়ে পড়ল রোদ্দুরের পিঠের ওপর। এত জোরে বাইক টানছে, কলিচা হাতে চলে এসছে বিকেলের। কোনো মতে দাঁত খিচে চেয়ে আছে সামনে। প্রথমে ধরতেই চাইছিল না, আর এখন পারছে না ওর শরীরের সঙ্গে সিটিয়ে যায়। রোদ্দুর মিটিমিটি হাসে। বিকেল দেখল না, জুলিয়াদের বাড়ির পথ, কোচিংয়ের পথ সব ছাড়িয়ে বাইক ছুটে চলে অজানা গন্তব্যের পথে। বিকেল হুই হুই করে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছ রোদ ভাইয়া? আমি জুলিয়াদের বাড়ি যাব। রোদ্দুর শান্ত স্বরেই জবাব দিল, বেছে দিতে। কি? বললাম বেছে দিতে নিয়ে যাচ্ছি। মানে কি? একটা ঝটকা খেলো মেয়েটা। রোদ্দুর বলল, তোর বড় বাবা আমায় আইফোন আপডেট কেনার টাকা দিচ্ছে না, তাই ভাবলাম আমিই ম্যানেজ করি। নিজের কিডনি তো নিকোটিনে পুড়ে মেবি শেষ, তোরটা নাদুস নদুস আছে, তাই তোর একটা বেছে দিতে। বেশি না, একটা মাত্র। তোকে আইসক্রিম খাওয়াবো নে, তোর ফেভারিট ফ্লেভারের। কি? প্রায় চাপা চিৎকারে আর্তনাদ করে উঠল সে। খামচে ধরল রোদ্দুরের পিঠ। ইউ আর জোকিং রাইট? জানতে চাইল। রোদ্দুর দুদিকে মাথা নাড়ল, বাইকের ট্যাঙ্কিতে হাত রেখে বলল, আমার এই বউয়ের কসম একটুও যোগ করছি না। বিকেলের শিরদাঁড়া বেয়ে দুফোঁটা ঘান বেয়ে পড়ল। সে কুমিরকে ভরসা করতে রাজি আছে, তবু এই খবিশকে নয়। হাউ হাউ করে উঠল, বাইক থামাও এক্ষুনি, রাইট নাও। রোদ্দুর যেন শুনলই না, গেয়ে উঠল ছাড়া গলায়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? সত্যি করে বলুন, কোথায় যাচ্ছি আমরা? বললামই তো আমার আইফোনটা আপডেট ভার্সনে নেব। নো জোক রোদ ভাইয়া, প্লিজ সিরিয়াসলি বলেন। আম ড্যাম সিরিয়াস ভাই। রোদ ভাইয়া, কি? আমি কিন্তু চেঁচাবো। চেঁচা? কসম, আমি এখন চিৎকার করে সব মাথায় তুলব। তো তোল না। আপনি তাও বলবেন না আমরা কোথায় যাচ্ছি? আমি তো বলেছি, এখন বিশ্বাস না করলে সেটা তোর সমস্যা। বিকেল একটা ছোট্ট নিঃশ্বাস ছাড়ল, বলল, ওকে ফাইন, আমি চেঁচালাম, পরে পাবলিক জড়ো হলে আমাকে বলতে পারবেন না কিছু। এই বলেই চিৎকার করে হেল্প শব্দটা উচ্চারণ করতে নিচ্ছিল বিকেল।
তার আগেই বাইকটা সাইড করে থামালো রোদ্দুর। ব্রেক কষল জোরে, বিকেল উল্টে পড়ল রোদ্দুরের পিঠ জমিনে। রোদ্দুর প্রায় অবিশ্বাস্য চোখে বিকেলের দিকে তাকালো। তুই তো সত্যি ডেঞ্জারাস, গণধুলাই খাওয়াতে চাস? হ্যাঁ রে, আমি এতই পর হয়ে গেছি তোর? বিন্দুমাত্র দয়ামায়াও জাগে না আমার উপর? কোন সাহসে তুই চিৎকার করলি? বল বল। বিকেল প্রায় কেঁদে ফেলা গলায় শুধালো, আমি তো বলেছিলামই আমি চেঁচাবো, কসম কেটেছি। আপনি বিলিভ না করলে আমার কি? এখন সব আমার দোষ? আলবাত তোর দোষ। যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ যেতে সমস্যা কোথায়? ছোটবেলা থেকে দেখে শুনে বড় করছি, একটা ঋণ তো তোর জন্মেছেই আমার উপর, জন্মেছে না? সেই শোধ দিতে একটা কিডনি না হয়ে দিবি, তাতে কি এমন? আমি তো অত পাশানো না, দুইটা চাইনি, সামান্য একটা, আর একটা দিয়ে তুই দিব্যি বাঁচ। বিকেলের চোখের পানি নাকের পানি একত্র হয়ে গলায় ঝোলানো ওড়নায় নামলো। সে নাক টানতে টানতে জানালো, আমার ইঞ্জেকশনে ভয় করে, ডাক্তারে ভয় করে। আচ্ছা তাই? যেন জানতই না রোদ্দুর। বিকেল উপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ বলতেই রোদ্দুর মির্জা তাকে বাইক থেকে টেনে নামালো। আকস্মিক ঘটনায় কিং কর্তব্য বিমূঢ় হলো মেয়েটা। নিজের সামনে দাঁড় করিয়ে গাঢ় চোখে তাকিয়ে জানতে চাইল, আর আমাকে? আমাকে ভয় করে না একদম না? তাতে ধ্যান ভেঙে মেয়েটা সম্বিত ফিরে পেল। লজ্জায় হলো লাল, গাল জোড়া সামান্য উঁচু হতেই চোখ নামিয়ে নতমস্তক হলো ও। মিনমিন স্বরে আওড়ালো, করে তো। কি শুনিনি, কি বললি? কানটা এগিয়ে নিল রোদ্দুর, মিশিয়ে নিল বিকেলের ঠোঁটের সাথে। স্রেফ একটা বাহানা। মেয়েটার আলতো ছোঁয়া, একটুখানি স্পর্শের পাগল তো তার মন বাড়িও। প্রণয়িনীর আরেকটু কাছাকাছি মিশে থাকতে কার না ভালো লাগে, কিন্তু বুঝতে দেয় না রোদ্দুর। চায় না মেয়েটার জন্যে তার জন্যে কিছু জাগুক, কোনো স্বপ্ন কিংবা ইচ্ছা অথবা একটা সাময়িক মোহই, কিচ্ছু না। রোদ্দুর জানে না ভবিষ্যৎ কি, শুধু জানে একদিন আসবে যেদিন রোদ্দুরের আর কোনো বাধা থাকবে না, আর কোনো দুশ্চিন্তা থাকবে না। সেদিন একত্র আধিপত্য করব ওই ভীতু নরম কোমল চঞ্চল মেয়েটার হৃদমাঝারে। সেদিনই জানতে দেবে এই আপাদমস্তক পাথর পাষাণ নিষ্ঠুর ছেলেটা তাকে কত ভালোবাসে, কতটা ভালোবাসে। বিকেল দম টেনে বুক ভর্তি করে, হাঁসফাঁস করছে ভেতরটা। এটা কোথায় কে জানে? আশেপাশে কিচ্ছু নেই, কেবল হাইওয়ের মতো একটা রাস্তা। ছুটে চলেছে সারি সারি গাড়ি, তার একপাশে এভাবে দাঁড়িয়ে আছে ওরা। বিকেলের ভীষণ তৃষ্ণা পেয়েছে। বাড়ি কত দূর? সাইড ব্যাগে বিপ বিপ করছে কিছু একটা, নিশ্চয়ই জুলিয়ার ফোন কল। কিভাবে ধরবে ও? মেয়েটা নিশ্চয়ই রেগে ফুলে বসে থাকবে। থাকুক, পরে বলা যাবে কোন রাক্ষসের পাল্লায় পড়ে জীবনটা শেষ হয়েছে ওর। কি ভাবছিস? কি বল, আমি শুনতে পাইনি তো তোর কথাটা। আবার বলে উঠল রোদ। বিকেল চমক ভেঙে ঢোক চেপে চোখ বন্ধ করল। মানুষটার কান এসে অধরে মিশে যেতে চাইছে, কেমন নরম তুলতুলে, যেন ঠোঁটের উপর এক ফালি মাখনের ছোঁয়া দিচ্ছে কেউ। কেমন একটা লাগছে ওর। সব অনুভূতি আর জড়তা একপাশে রেখেই উচ্চারণ করল, আমার তোমাকে ভয় করে। আচ্ছা, যেন অনেক কাঙ্ক্ষিত কিছুই শুনতে পেরেছে রোদ্দুর এমন ভঙ্গিতে সরে গেল। দাঁড় করানো বাইকের গায়ে হেলান দিয়ে একটা সিগারেট ধরালো ফটাফট। শার্টের কলারটা ঠেলে একটু পিছনে নামিয়ে দিতে উন্মুক্ত হলো ফর্সা ধপধপে ঘাড়খানা। শিরশির করে উঠল বিকেলের মন বাগানের আঙিনা। চোখ নামিয়ে অন্যদিকে তাকালো ও। একটা বাস ছুটে যাচ্ছে। নামটা পড়ল বিকেল। আলিফ, মোহনা। তোকে এখানে পড়াশুনো করানোর জন্য আনিনি। চটক ভেঙে তার দিকে ফিরে সামান্য হাসবার চেষ্টা করল বিকেল। না মানে এমনি পড়ছিলাম, একা একা কি করবো আর। একা কোথায়? আমি কি অদৃশ্য হয়ে গেছি? না সেটা না। আচ্ছা ওসব বাদ দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে কলো না রোদ ভাইয়া, প্লিজ, অনেক পড়া জমে আছে। দুম করে এখন পড়ার কথা মনে পড়ে গেল। এমনি তো ফুপু থাপড়িও তোকে বসাতে পারে না। সামনে এক্সাম না। সিগারেটটা ফেলে দিল রোদ্দুর। মনে মনে বলল বিকেল, বাপের টাকায় খাচ্ছ দেখে পুরোটা শেষও করো না, জমিদার পুত্র। কিছু বললি নাকি? হ্যাঁ না না কিছু বলি নাই তো। লাগলো কে আমাকে বকতেছে। বিকেল মলিন হাসল। মনে মনে বকেও শান্তি নেই। মানুষ না অন্য কিছু কে জানে। বাইকে উঠে বসল রোদ্দুর। হেলমেটটা মাথায় চড়াতে চড়াতে ডাকলো, উঠে বস। বিকেল বিনা বাক্যে ব্যয়ে উঠে বসল। পরের পুরোটা পথ আর কোনো কথা হলো না দুজনার। একটানে বাইক ছুটিয়ে বাড়ির সামনেই থামালো ছেলেটা। বিকেল জান ফিরে পেল যেন। এই শেষ, আর জীবনে এর বাইকে ওঠে যদি। বাইক না যেন প্লেন চালায়, বাপরে বাপ। টলমল পায়ে নেমে দাঁড়াতেই রোদ্দুর ওর ওড়না ধরে টেনে হাতে পেঁচিয়ে নিয়ে নিল। হতবাক হলো বিকেল। কি 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 করছো? গম্ভীর হয়ে গেছে রোদ্দুর। মুখখানা আবার আগের ন্যায় পাথুরে। এই না ক্ষণকাল আগেও গান গাইছিল, এই পথ যদি না শেষ হয়। কোথায় সেই হালকা মেজাজের ছেলে? সত্যি গিরগিটিও এত রং বদলায় না যত না এ বদলায়। মনে মনে স্বীকার করতে বাধ্য হলো বিকেল। রোদ্দুর ওর সামনেই গ্যাস লাইটার দিয়ে জর্জেটের ওড়নাটা পুড়িয়ে ফেলল। জাস্ট হতবাক হয়ে পুরোটা সময় তাকিয়ে রইল বিকেল। কিছু যে বলবে প্রত্যুত্তরে ভুলেই গেছে সব ভাষা, সব শব্দ। চোখজোড়া আবার ভরে উঠেছে তার। বেয়ে বেয়ে পড়ছে গালের উপর, ঠোঁটে, চিবুকে।
রোদ্দুর আর চোখে দেখল। আগুন ধরা ওড়নাটা নিচে ফেলে পা দিয়ে নেভাতে নেভাতে বলল, জিনিসটা বুকে দেওয়ার, গলায় ঝুলিয়ে স্টাইলের জন্য না, এটা যেন নেক্সট থেকে মনে থাকে। কিছু বলল না বিকেল, প্রায় ছুটে ঢুকে গেল মেইন গেট দিয়ে। বাগান বিলাসের কয়েকটা শুকনো পাতা ঝরে পড়ল ওর যাওয়ার পথে, কুড়িয়ে নিল সেগুলো রোদ্দুর। বড় ভাইজান উমেদ মির্জার ঘরের মেঝেতে আইরিন একদম এলিয়ে পড়েছেন, শরীরের সবটুকু শক্তি যেন কেউ শুষে নিয়েছে। রেহনুমা এক গ্লাস পানি হাতে ঘরে ঢুকলেন। গত রাত থেকে পেটে একদানা অন্ন পড়েনি আইরিনের। ছেলের শোকে কাতর হতে হতে এখন তিনি পাথর হয়ে গেছেন। সৌম্য গত রাত থেকে বাড়ি ফেরেনি। এই একটা বাক্যই পুরো মির্জা বাড়িতে কালনাগিনীর মতো ফসফস করছে। কোথায় গেল ছেলেটা কেউ জানে না। ফোনটা সেই কখন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি পাড়ার চায়ের দোকান, কোথাও সৌম্যর কোনো হদিশ মেলেনি। খবর শুনে সবাই স্তম্ভিত। সৌম্য তো এমন দায়িত্বহীন ছেলে নয় যে কাউকে কিছু না বলে উধাও হয়ে যাবে। বন্ধুমহলেও তার সুনাম ছড়িয়ে আছে। কার কখন বিপদ হলো, কার কখন রক্ত লাগবে, কিংবা কার আর্থিক টানাপড়নে সৌম্য সবসময় সামনের সারিতে থাকে। সেই নম্র ভদ্র ছেলেটি এভাবে কর্পূরের মতো কোথায় মিলিয়ে গেল? আইরিন কিছুতেই নিজেকে ধাতস্থ করতে পারছেন না। তার বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো করে দিচ্ছে। রেহনুমা নিজেও দিশেহারা বোধ করছেন, কিন্তু এই মুহূর্তে তাকে শক্ত হতে হবে। তিনি আইরিনের একদম সামনে এসে বসলেন, কম্পমান হাতে পানির গ্লাসটা এগিয়ে দিলেন। একটু পানি খেয়ে নে আইরিন। না খেয়ে থাকলে কি সৌম্য ফিরে আসবে? ওর কিচ্ছু হবে না, বিশ্বাস রাখ। হয়তো সামান্য মান অভিমানে কোথাও গিয়ে আত্মগোপন করেছে, জেদ কমলেই ঠিক ফিরে আসবে। তোর বড় ভাইজান লোক লাগিয়েছেন, ওসমানও চলে এসেছে একটু আগে। তুই অযথাই এভাবে ভেঙে পড়ছিস বোন। রেহনুমার কথায় কোনো কাজ হলো না। আইরিন ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালেন। তার চাউনি দেখে রেহনুমা ভেতরে ভেতরে শিউরে উঠলেন। মাত্র একটা রাতের ব্যবধানে মানুষের চেহারা কতটা বিভৎস আর বিধ্বস্ত হয়ে যেতে পারে তা আইরিনকে না দেখলে বিশ্বাস করা কঠিন। চোখের মণি দুটো কোটরে বসে গেছে, চারদিকে গাঢ় কালির পোঁচ। দুশ্চিন্তার কড়াল গ্রাসে গাল আর চোয়ালের হাড় বেরিয়ে এসেছে। মাত্র কয়েক ঘন্টায় মানুষটা যেন কয়েক বছর বুড়িয়ে গেছেন। তার সেই চাহনি শূন্য, প্রাণহীন, যেন তিনি এই পৃথিবীর রক্ত মাংসের কোনো মানবী নন, বরং এক চলন্ত প্রেতাত্মা। রেহনুমা আর স্থির থাকতে পারলেন না। আইরিনের বরফের মতো শীতল হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলেন। পরম মমতায় আর্তনাদের স্বরে ডাকলেন, আইরিন, আমার দিকে তাকা আইরিন। হঠাৎ করেই আইরিন বলতে শুরু করলেন, ও যখন চলে গেল দীপ্র তখন এইটুকুনি, আর সৌম্য নিতান্তই বাচ্চা। অথচ কি বুঝদার ছিল ছেলেটা। ওর খেলাধুলা, বাইরে ছোটাছুটি সেই বয়সেই বন্ধ হয়ে গেল। হুট করে ও খুব শান্ত হয়ে গেল, কারণ ও বুঝেছিল ওর মায়ের অনেক শোক, অনেক যাতনা, তাই মাকে নতুন করে আর জ্বালা দিতে চায়নিও। আমার সেই লক্ষ্মী ছেলেটা, জানো ভাবি, আমি সামান্য জ্বরে কাতর হলে ও হুবহু মেয়ের মতো ঘরের সব কাজ সামলে নিত। কতদিন যে ও নিজ হাতে আমার গায়ের কাপড় ধুয়ে দিয়েছে। দীপ্রকে তো ওই আগলে মানুষ করলো। আমি তো তখন দিশেহারা। স্বামীটা হঠাৎ চলে গেল, শ্বশুর বাড়ি থেকে বের করে দিল। কোথায় যাব, কি খাবো, তোমরা আশ্রয় দেবে কি না? উফ, কি ভয়ঙ্কর ছিল সেই দিনগুলো। এই দেখো, এখনও ওসব ভাবলে আমার বুক কাঁপে। আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলেন, দীপ্রর দিকে আমার খেয়ালই দেওয়া হয়নি, কিন্তু সৌম্য ঠিকই মায়ের পাশাপাশি ছোট ভাইকে পরম মমতায় বড় করেছে। পরিস্থিতি ওকে বয়সের আগেই বড় হতে শিখিয়ে দিয়েছিল। আমার সেই লক্ষ্মী ছেলেটা আমাকে না বলে কোথায় যাবে বলো তো? ও তো জানে ওকে না দেখলে মা অস্থির হয়ে পড়বে, মা অসুস্থ হয়ে যাবে। যার প্রতিটা মুহূর্ত আমার কষ্টের দিকে এত খেয়াল ছিল, সে আজ কিভাবে আমাকে এমন অসহনীয় বুক পোড়া যন্ত্রণার মাঝে ফেলে আড়ালে চলে গেল ভাবি, কেমন করে? বলতে বলতে আইরিন কান্নায় ভেঙে পড়লেন। তার সেই আর্তনাদ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। রেহনুমা হতবম্ব হয়ে বসে রইলেন। কি বলে সান্ত্বনা দেবেন তার মাথায় কিছুই আসছে না। মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তিনি যেন অদৃশ্য কোনো অশুভ হিসেব কষতে শুরু করলেন। হঠাৎ এক অজানা আশঙ্কায় রেহনুমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মন কু গাইতে লাগল। এমন কোনো কালবৈশাখী কি একদিন তার সাজানো সংসারের দিকেও ধেয়ে আসবে? বাপ ছেলে কি এভাবেই আলাদা হয়ে যাবে? ভেঙে যাবে কি এই রক্ত আর ভালোবাসার নিবিড় সম্পর্ক? অদ্ভুত এক শ্বাসকষ্ট শুরু হলো রেহনুমার। তার মনে হলো চারপাশের দেয়ালগুলো যেন তাকে পিষে ফেলছে। রোদ্দুর কোথায়? এই মুহূর্তে বড় প্রয়োজন রোদ্দুরকে। রেহনুমা আইরিনকে ওভাবেই ফেলে টালমাটাল পায়ে উঠে দাঁড়ালেন। বড় অস্থির লাগছে তার। রোদ্দুরকে একবার নিজের চোখের সামনে না দেখলে এই দমবন্ধ করা আতঙ্ক হয়তো তাকে মেরেই ফেলবে। দোতলার বারান্দার এক কোণে যেন জমাট বেঁধে আছে বিষণ্ণতার ছায়া।
সিঁড়ির মুখে আসতেই তৃপ্তি আর মিশির মুখোমুখি হলো বিকেল। ওরা নিচে নামার জন্য প্রস্তুত ছিল, আর বিকেল মাত্র উপরে উঠে এলো। তিনজনে এক বিন্দুতে এসে থমকে দাঁড়ালো। বিকেলের দিকে তাকালে যে কেউ শিউরে উঠবে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, ফোলা মুখ। তাকে দেখলেই স্পষ্ট বোঝা যায় ভেতরটা কোনো এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। তৃপ্তি গভীর চোখে বিকেলের দিকে তাকিয়ে ধীর স্বরে প্রশ্ন করল, তুইও কি তবে জেনে গেছিস খবরটা? বিকেল একবার লম্বা শ্বাস টেনে হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে নিল। ধরা গলায় শুধালো, কিসের খবর? তৃপ্তির হয়ে জবাবটা দিল মিশি। ওর কণ্ঠে এক অদ্ভুত আতঙ্ক। সৌম্য ভাইয়াকে পাওয়া যাচ্ছে না। কি? মুহূর্তেই বিকেলের চোয়াল ঝুলে পড়ল। একজোড়া অবিশ্বাসী চোখ নিয়ে সে তৃপ্তির দিকে তাকালে তৃপ্তি শুধু ঘাড় নেড়ে হ্যাঁ সূচক সায় দিল। মানে কি? পাওয়া যাচ্ছে না মানে কি? সৌম্য ভাইয়া কোথায় যাবে? বিকেলের বিস্ময় এবার আকাশ ছুল। আমরা কি করে বলবো? তৃপ্তি উত্তর দিল। রাত থেকেই সে ফেরেনি। ফুপু একা একা সারা রাত নীরবে অপেক্ষা করেছেন। সকালে যখন আর কোনো উপায় পেলেন না, তখন সবাইকে জানালেন। বিকেল অস্থির হয়ে প্রশ্ন করল, ভাবি কোথায়? মানে ভাইয়ার স্ত্রী? মিশি এবার তিক্ত স্বরে বলল, ঝামেলার মূলেই তো সে। তার কারণেই তো এ বাড়ির ছেলে আজ উধাও। বিকেল ভ্রু কুচকে টাকালো। ওর মাথায় কিচ্ছু ঢুকছে না। বুঝলাম না, ভাইয়া তো তার ভালোবাসার মানুষকেই ঘরে তুলেছে, বড় বাবা মেনেও নিয়েছেন, তাহলে ঝামেলার কি বাকি রইল? অনেক কথা রে বিকেল, তুই তো কিছুই জানিস না। মিশির কথা কেড়ে নিয়ে পেছন থেকে এক কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। জানবো কি কইরা? মহারানীর কি অত সময় আছে? এই ঘরের কোণে কি হচ্ছে তা মহারানীর জাননের দরকারটা কি? উনি তো নিজের রঙ্গলীলা নিয়ে মহাব্যস্ত। সাত সকালে পরি সাইজা কোথায় নামা হয়েছিল? ঘরে যে তুফান চলে সেইটা কি আপনার বিবেকে লাগে না? মেহেরজান কখন যে ওদের মাঝখানে এসে বিষাক্ত সাপের মতো ফড়া তুলে দাঁড়িয়েছেন কেউ টেরও পায়নি। বিকেলের বুকের ভেতরটা রাগে আর অভিমানে ছিঁড়ে যেতে চাইল। সে নিজেকে সামলে নিয়ে বলল, পড়তে গিয়েছিলাম, অকারণে কোথাও বের হয়নি। হইছে হইছে, পড়ে একদম উদ্ধার করে দিবা আমাগরে। মেহেরজান দাঁত কিড়মিড় করে নাটকীয় ভঙ্গিতে বললেন, আর আমার নাতির সাথে তোর এত কি? পায়ে হেঁটে আসতে পারস না? বুকের ডলা খাওয়ান লাগে তারে? বাইকে উঠা, ছি! বিকেলের কান যেন রিরি করে উঠল। সে পাথরের মতো স্থির হয়ে দাদির মুখ পানে চেয়ে রইল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মেহেরজান তাকে এত বড় নোংরা ইঙ্গিত দিতে পারলেন। মেহেরজান থামলেন না, আগ্নেয়গিরির লাভার মতো উগরে দিতে লাগলেন জমা রাখা বিষ। এই আপত্তারে বিয়া দিয়ে এ বাড়ির থেকে তাড়াতে পারলেই আমার শান্তি। আমার বইনের মাইয়াটার জীবন খাইছে এই মাইয়া। আমার পোলাটা ওর জন্যেই আর বিয়ে শাদী করতে পারল না। ওর জীবনটা ছারখার হয়ে গেছে। আর এই মাইয়ার ঢং কমে না। বাইরের পোলাদের বর্ষিতে গাইথা এখন বাড়ির পোলাদের দিকে কুনজর দিছে। তোর বাপে আসুক আজ, তারে বলবো এই আপদ বিদায় করতে। দুনিয়ায় কত মানুষের মরণ হয়, এইটার কেন হয় না? মেহেরজান হনহন করে চলে গেলেন। বারান্দায় এক অসহ্য নীরবতা নেমে এলো। তৃপ্তি আর মিশি লজ্জায় আর অস্বস্তিতে নুইয়ে পড়ল। তারা বিকেলের চোখের দিকে তাকাতে পারছে না। আর বিকেলের দুই চোখ ভরে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগল। তার বাবা বিয়ে করেনি, লোকে এটাই জানে। অথচ বিকেল কি জানে না ওসমান মির্জা ঘরের বাইরে অন্য কোথাও নতুন সংসার, নতুন সন্তান নিয়ে দিব্যি সুখে আছেন? সেই ঘরের মায়াতেই তো বিকেলের প্রতি তার বিন্দুমাত্র টান নেই। নিজের মেয়ের প্রতি এক কণা খেয়াল নেই তার। বিকেলের মনে হলো এই বিশাল পৃথিবীতে সে বড় একা। তার মা নেই, আশ্রয় দেওয়ার মতো বাবা নেই, এমনকি নিজের বাড়িতেও এক বিন্দু সম্মানও নেই। পুরনো জখমে কেন বারবার নতুন আঘাত করে লোকে? বিকেল দু হাতে মুখ ঢেকে ঝড়ের বেগে নিজের ঘরের দিকে ছুটে গেল। কিন্তু কার বুকে ঝাঁপিয়ে পড়বে সে? ঘরখানা তো খাঁ খাঁ করছে। শূন্য ঘরে মাতৃহীন বিকেলের বুক ফাটা আর্তনাদ শোনার মতো যে কেউ নেই। আবছান আধার কালো অন্ধকারে ঢাকা শূন্য ঘরটায় হু হু করে আছড়ে পড়ছে এক অনাথ শৈশবের হাহাকার। কোথাও যেন অতি করুণ সুরে এক অব্যক্ত ব্যথায় বেজে চলেছে সেই আদিম আর চিরন্তন হাহাকার মেশানো গান। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হয়তো বাস্তবে দূরে কোথাও, নাকি মেয়েটার ভাঙা রেডিওতে অবিরত আছড়ে পড়ছে এই সুরের তুফান। বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়, কিন্তু সেই তপ্ত দীর্ঘশ্বাস শুষে নেওয়ার মতো কোনো আঁচল পাশে নেই। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।
বিকেলের 2 চোখ বেয়ে বয়ে যাওয়া অশ্রুধারা আজ আর থামার কোনো শাসন জানে না। আজন্মের এই তৃষ্ণা, এই মাতৃহীন একাকিত্ব এক ভয়ঙ্কর আর্তনাদ হয়ে ওর কণ্ঠার কাছে এসে দলা পাকিয়ে গেল। সারাটা ঘর খাঁ খাঁ করছে। কেউ নেই যে একটু এসে মাথায় হাত বুলিয়ে দেবে। তৃপ্তি একরাশ অসহায়ত্ব নিয়ে মিশির দিকে তাকালো। মেহেরজানের এমন বিষাক্ত কথাগুলো তীরের মতো এসে বিঁধছে। মিশি ক্ষোভে ফেটে পড়ে বলল, দাদি কেন সবসময় ওর সাথে এমন করে? কোথায় সৌম্য ভাইয়ার নিখোঁজ হওয়া আর কোথায় ওসব টেনে নিয়ে আসা? আমি আজই ভাইকে সব বলবো। না, দোহাই তোর। তৃপ্তি প্রায় সঙ্গে সঙ্গেই মিশিকে বাধা দিল। কণ্ঠস্বর খাদে নামিয়ে সতর্ক করে বলল, এখন কিছু বলার দরকার নেই। বাড়িতে সৌম্য ভাইয়াকে নিয়ে এমনিতেই অশান্তির শেষ নেই। সবার মাথা গরম। এই আগুনের মধ্যে নতুন করে ঘি ঢেলে লাভ নেই। যা শুনেছিস তা এখানেই শেষ কর। তুই বরং ফুপির কাছে যা, উনি একা আছেন। আমি গিয়ে বিকেলকে সামলাই। মিশি অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে চলে গেল। তৃপ্তি ধীর পায়ে বিকেলের ঘরের দিকে পা বাড়ালো। সে জানে এই মুহূর্তে বিকেলের মনের ওপর দিয়ে কি ভীষণ ঝড় বয়ে যাচ্ছে। মাতৃহীন মেয়েটা নিশ্চয়ই এখন অন্ধকারের কোণে উবু হয়ে অঝরে কাঁদছে। ওর সেই কান্নার আওয়াজ হয়তো ঘরের বাইরে আসবে না, কিন্তু বুক ফাটা সেই আর্তনাদ থামানোই এখন তৃপ্তির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সৌম্যর নিখোঁজ হওয়ার খবরটা রোদ্দুরের অজানা নয়। এমনকি ছেলেটা কোথায় ঘাপটি মেরে বসে আছে সেই হদিশও তার নখদর্পণে। তবুও সকাল থেকে সে কোনো তড়িৎ পদক্ষেপ নেয়নি, বরং বিকেলকে নিয়ে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। এর পিছনে রোদ্দুরের নিজস্ব এক দর্শন আছে। সে জানে সৌম্যর এই আঘাতটা শারীরিক নয়, ঘোরতর মানসিক। পরিবারের প্রতি অগাধ বিশ্বাস আর জীবনের নীল নকশা সবই আদিবা নামের মেয়েটা এক নিমেষে তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছে। আগে জানলে রোদ্দুর কিছুতেই পরিস্থিতি এতটা ঘোলাটে হতে দিত না, সবটুকু নিজ হাতে সামলে নিত। কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে। সৌম্য ইচ্ছে করেই গা ঢাকা দিয়েছে, কিছুটা সময় নিভৃতে নিজের ক্ষতের শুশ্রূষা করবে বলে। রোদ্দুর ভাবল, করুক, নিজের সাথে কিছুটা সময় কাটানো ওর প্রয়োজন। মানুষের জীবনে যেমন একান্ত ব্যক্তিগত কিছু সুখ থাকে, কিছু দুঃখও থাকে বড্ড একলা। সৌম্য বুদ্ধিমান, সাময়িক আবেগে একটা ভুল পদক্ষেপ নিলেও নিজের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ওর আছে। তবে একবার ওই আদিবা মেয়েটার মুখোমুখি হওয়া দরকার, যার কারণে একটা সাজানো জীবন এলোমেলো হয়ে গেল। সে কি আসবে না সবটুকু গুছিয়ে দিতে? এসব 7-5 ভাবনার জালে জড়িয়ে থাকা অবস্থাতেই রেহনুমার ডাকে রোদ্দুরের ধ্যান ভাঙল। মায়ের চোখে মুখে অজানা শঙ্কার ছাপ, হাঁটার ভঙ্গিতে অস্থিরতা। রোদ্দুর কিছুটা ঘাবড়ে গেল। নতুন কোনো অঘটন ঘটল নাকি? তার অবচেতন মন মুহূর্তেই বিকেলের খোঁজ নিল। রাগে ক্ষোভে পাগলটা আবার নিজের কোনো ক্ষতি করে বসে নিত। রোদ্দুরের এটাই এক মস্ত জ্বালা। সব কিছু ঘুরে ফিরে ওই এক বিন্দুতেই থমকে দাঁড়ায়। সে লম্বা একটা শ্বাস ফেলে তড়িঘড়ি শুধালো, কিছু বলবে মা? রেহনুমার ছেলেকে শক্ত করে ধরে যেন একটু ধাতস্থ হলেন। হাঁপড় টানার মতো কয়েকবার বড় বড় নিঃশ্বাস নিয়ে বুকে হাত চেপে ধরলেন। রোদ্দুর ভ্রু কুঁচকে বলল, মা, এবার কি তুমিও অসুস্থ হবে? বললাম তো সৌম্য ফিরে আসবে। খবর পেলি কিছু? রেহনুমার কণ্ঠে আর্তনাদ। রোদ্দুর ঠোঁট কামড়ে অবলীলায় একটা মিথ্যে বলল, না। পরক্ষণেই যোগ করল, তবে পেয়ে যাব আশা করি। আমার বড় ভয় করছে রে বাবা। ভয়ের কি আছে? ও তো আর দুগ্ধপোষ্য শিশু নয় যে পথ হারিয়ে ফেলবে। ভয়টা তো সেখানেই। রেহনুমার গলা কেঁপে উঠল। ছোটদের থাকে রাগ, বরফের সংস্পর্শে এলে যা গলে পানি হয়ে যায়। কিন্তু বড়দের হয় অভিমান। সেই জমাট বাঁধা পাথর কি সহজে গলানো যায়? রোদ্দুর মায়ের কাঁধে হাত রেখে আশ্বস্ত করল, রাগ অভিমান কিচ্ছু না, আমি ওকে চিনি, আজই ও ফিরে আসবে। হয়তো এতক্ষণে বাড়ির পথও ধরেছে। ছেলের আত্মবিশ্বাসী চোখের দিকে তাকিয়ে রেহনুমা কিছুটা ভরসা পেলেন। মলিন মুখে বললেন, তুই যখন বলছিস তখন বিশ্বাস করি বাপ, কিন্তু আবার কিন্তু কি? রেহনুমা কিছু বললেন না। তার নীরবতা যেন কোনো এক ভয়ঙ্কর সত্যের মহড়া দিচ্ছে। সেই না বলা কথাগুলো রোদ্দুর ঠিকই পড়ে নিল। অস্বস্তি কাটাতে সে তড়িঘড়ি প্রসঙ্গ বদলে শুধালো, সৌম্যর বউ কোথায়? রেহনুমা ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, তার ঘরে। আচ্ছা। রোদ্দুর আর দাঁড়ালো না। বলা বাহুল্য, এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে পালানোর জন্যেই সে পা বাড়ালো। কিন্তু রেহনুমার পরের কথাগুলো তাকে পাথরের মতো স্থির করে দিল। মাতৃত্বসুলভ কাতরতায় তিনি বলে উঠলেন, আমার বড্ড ভয় করে রে। আইরিনটা এক রাত ছেলেকে না পেয়ে প্রায় পাগল হয়ে গেছে। আমার জীবনে যেন 1 সেকেন্ডের জন্যেও এমন সময় না আসে যেদিন জানব তুই আমার থেকে যোজন যোজন দূরে সরে গেছিস।
রেহনুমার চোখের কোণে জল চিকচিক করে ওঠে। রোদ্দুর পেছন ফিরে ধীর পায়ে মায়ের সামনে দাঁড়ালো। আঙুলের ডগা দিয়ে আলতো করে সেই জল মুছে দিয়ে বলল, এমন দিন আসবে না মা, তোমার থেকে আমাকে আলাদা করার সাধ্য কারও নেই। কথা দিচ্ছিস? কথা দিচ্ছি। এবার আসি। রোদ্দুর চলে গেলেও রেহনুমা খায় দাঁড়িয়ে রইলেন। মাতৃত্বের এক ষষ্ঠেন্দ্রিয় তাকে বারবার সতর্ক করছে। তিনি রোদ্দুরের চোখের তারায় স্পষ্ট অন্য একটি মুখ দেখতে পাচ্ছেন, যার জন্যে এই ছেলে অনায়াসেই দুনিয়াটা ধ্বংস করে দিতে পারে। আর নিজের সম্মান কিংবা আভিজাত্যের মান রাখতে উমেদ মির্জা এই বাড়িটা ধুলোয় মিশিয়ে দিতেও পিছু পা হবেন না। সম্পর্কের সুতো জুড়ে রাখতে যেমন উমেদ মির্জা সিদ্ধহস্ত, প্রতিশোধের নেশায় সাপ মোচন করতেও তিনি ঠিক ততটাই নিষ্ঠুর হতে পারেন। এই দুই জেদের মাঝে বিকেলের ভবিষ্যৎ কোন চোরাবালিতে গিয়ে ঠেকবে সেই চিন্তায় রেহনুমার বুকটা বারবার কেঁপে উঠছে। বিছানার উপর একটি ছোট কাঁধের ব্যাগ পড়ে আছে। আদিবা অতি সাধারণ মেয়ে, সঙ্গে করে খুব বেশি কিছু আনেনি সে। কয়েক সেট 3 পিস আর নিতান্ত প্রয়োজনীয় কিছু জিনিস, সেগুলোই ব্যাগের ভেতর সযত্নে গুছিয়ে নিচ্ছিল। দরজার পাল্লাটা খোলাই ছিল। হঠাৎ এক দীর্ঘ ছায়া ঘরের মেঝেতে পড়তেই আদিবা তড়িতে তাকায়। ওর চোখের তারায় এক মুহূর্তের জন্য যে তীব্র প্রত্যাশার ঝিলিক খেলে গেল, রোদ্দুরের তা দেখতে ভুল হলো না। আদিবা হয়তো ভেবেছিল সৌম্য ফিরেছে, কিন্তু সামনে রোদ্দুরকে দেখে সেই আলো নিমেষেই ম্লান হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে চোখ মুছে আদিবা মৃদুস্বরে বলল, আসুন। রোদ্দুর ঘরের ভেতর পা রাখল। ওর দৃষ্টি বিছানায় রাখা গুছিয়ে নেওয়া ব্যাগটির ওপর থমকে। সরাসরি প্রশ্ন করল, কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছ নাকি? আদিবা নিরুত্তর। রোদ্দুর আবার যোগ করল, তুমি আমার ছোট ভাইয়ের বউ, বয়সেও অনেক ছোট, তাই তুমি করেই বলছি, কিছু মনে করো না তো? আদিবা ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ঝুলিয়ে বলল, না ভাইয়া, আপনি আমাকে আপনি করে বললে বরং আমারই অস্বস্তি হতো। বসুন না। বসবো না, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলে। আদিবা ব্যাগটার দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলল। এড়িয়ে আর কি করব ভাইয়া, নিজের অনুভূতিগুলো তো আর এড়িয়ে যেতে পারিনি। যদি পারতাম তবে হয়তো আজ পরিস্থিতি এমন হতো না। আদিবা থেমে পড়ে। বুকের ভেতর পাথর চাপা এক কষ্ট আজকাল বড় বেশি যন্ত্রণা দিচ্ছে ওকে। সৌম্য কেন ওকে বুঝতে চাইল না? ছেলেটা তো আগেই জানিয়েছিল বন্ধু হিসেবে ওকে পছন্দ করলেও জীবনসঙ্গিনী হিসেবে ও আদিবাকে ভাবেনি কোনোদিন। তবু কেন আদিবা অবুঝের মতো জেদ ধরল? শান্ত স্বভাবের মেয়েটা সৌম্যর প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি। সেই জেদ আর ভালো লাগার নেশায় আজ সেই অচেনা বন্দরে এসে ভিড়েছে। রোদ্দুর আদিবার ভাবান্তর লক্ষ্য করছিল। শান্তস্বরে বলল, তুমি কি আবারও একটা ভুল করতে যাচ্ছ না আদিবা? আদিবা বিছানার একপাশে নিথর হয়ে বসল। শূন্য কণ্ঠে বলল, জানি না ভাইয়া, এখন আর ভুল ঠিকের হিসেব কষে লাভ কি? যখন সচেতন হওয়া দরকার ছিল তখন তো আবেগে অন্ধ ছিলাম। সৌম্য ফিরে আসবে, রোদ্দুরের কণ্ঠে অটল বিশ্বাস। জানি ও ফিরে আসবে, ইচ্ছে করেই ও নিজেকে আড়াল করেছে, আমি তা বুঝি। কিন্তু ভাইয়া, সম্পর্কটা শুরুর আগেই তো শিকড়ে পচন ধরেছে। এই ভাঙন কি কোনো কিছু দিয়ে জোড়া দেওয়া সম্ভব? রোদ্দুর ওর চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে শুধালো, কনফিডেন্স লেভেল এত নিচে হলে এমন একটা অসম যুদ্ধের সিদ্ধান্ত নিলে কেন? কেন বিয়েটা করলে? আদিবা এবার রোদ্দুরের মুখের দিকে সরাসরি তাকালো। রোদ্দুর বলতে লাগলো, দেখো আদিবা, জীবনটা কোনো সিনেমার চিত্রনাট্য নয় যে চাইলেই কাউকে পছন্দ করলাম আর সে আমার হয়ে গেল। কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছ, সৌম্য যদি তোমার প্রতি বিন্দুমাত্র টান অনুভব নাই করত, তবে এত দীর্ঘ সময় ছায়ার মতো তোমার পাশে থাকলো কেন? তুমি জেদ করতেই ও কেন রাজি হয়ে গেল? ও তো পারতো আমাদের বড়দের জানাতে কিংবা তোমার পরিবারকে সব সত্য বলে দিতে, কিন্তু ও তোমার সিদ্ধান্তেই সায় দিল। কেন জানো? কারণ অবচেতন মনে ও তোমাকে নিজের করে পেতে চেয়েছিল। আদিবা যেন আকাশ থেকে পড়ল। রোদ্দুরে সব কি বলছে? সৌম্যর মনে ওর জন্য জায়গা ছিল, অথচ সে নিজে তো কোনোদিন তা টের পায়নি। রোদ্দুর আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করল। তোমার সবচেয়ে বড় ভুল ছিল সময় না দেওয়া। তুমি নিজের আবেগ আর জেদ দিয়ে সবকিছু হুটহাট চেয়েছ, যার জন্য সৌম্যর মনস্তাত্ত্বিক প্রস্তুতি ছিল না। ও যে তোমাকে ভালোবাসে এই সহজ সত্যটা ওকে নিজে থেকে আবিষ্কার করার সুযোগ তুমি দাওনি। তুমি চেয়েছ সবটা তোমার ছকে চলুক। এই কমিউনিকেশনের অভাব আর তাড়াহুড়োর কারণেই তোমাদের মাঝে যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে। আর এই অসময়ে বিয়ে করে বাড়িতে আসা, যেটা কেউ কল্পনাও করেনি, সবাইকে ফেস করার চাপটা সৌম্য নিতে পারেনি। আমি কি বলছি বুঝতে পারছো? আদিবা পাথরের মূর্তির মতো বসে রইল। রোদ্দুরের যুক্তিগুলো যেন এক একটা শল্য চিকিৎসকের ছুরির মতো ওর মনের ভুল ধারণাগুলোকে কেটে দিচ্ছে। ওর মনে হলো হয়তো সত্যিই ও খুব তাড়াহুড়ো করে ফেলেছে। ভালোবাসার মানুষটিকে জয় করার নেশায় সে কি তবে ভালোবাসার মর্যাদা দিতেই ভুলে গিয়েছিল? আদিবা ধীর লয়ে মাথা নাড়ল।
রোদ্দুরের চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, জানি না ভাইয়া, কিছুই মাথায় ঢুকছে না। পরক্ষণেই একরাশ অনিশ্চয়তা নিয়ে শুধালো, আমার এখন ঠিক কি করা উচিত? রোদ্দুর ঠিক এই প্রশ্নটার অপেক্ষাতেই বসেছিল। সে চাইছিল আদিবা নিজেই ওর কাছে পথ খুঁজুক। অত্যন্ত ভরসা জাগানিয়া কণ্ঠে রোদ্দুর তাই জবাবটা জানালো, তুমি কোথাও যাবে না, অন্তত সৌম্যর ফেরা পর্যন্ত ওর অপেক্ষা করবে। ও আসুক, সামনাসামনি কথা হোক, যাওয়ার কথা তুললে তখনই তুলবে। নিজেকে প্রস্তুত করো। যদি দেখো ও সত্যিই তোমাকে চাইছে না, তবে আমি নিজেই তোমাকে আমার এক বান্ধবীর বাসায় পৌঁছে দিয়ে আসব। সেখানে 2-3 দিন চুপচাপ অপেক্ষা করবে। আমার বিশ্বাস এই বিরহটুকু সৌম্যর ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলবে। ও নিজেই তোমাকে খুঁজে বের করবে, সসম্মানে ফিরিয়ে নিয়ে আসবে। আদিবার টলটলে চোখ জোড়া নোনা জলে ভরে উঠল। অবুঝ শিশুর মতো সে তাকিয়ে রইল রোদ্দুরের দিকে। রোদ্দুর ঘর থেকে বেরোনোর আগে হঠাৎ থেমে গিয়ে পুনরায় বলল, একটা কথা মনে রেখো আদিবা, সম্পর্কের সুতোয় মাঝে মাঝে ঢিল দিতে হয়। এই বন্ধন যত বেশি আটসাট করতে চাইবে, সুতো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। কিছু কিছু দূরত্ব আসলে প্রয়োজন। হৃদয়ের গভীর চাহিদা আর হাহাকারটুকু বুঝতে হলে মাঝে মাঝে আড়ালে যেতে হয়। রোদ্দুর আর দাঁড়ালো না, দীর্ঘ পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে গেল। আদিবা এতটাই স্থাণু হয়ে গিয়েছিল যে একটা ধন্যবাদ দেওয়ার শক্তিটুকুও সে পেল না। নিথর হয়ে বসে রইল ও। দু চোখ উপচে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। ওর বুকের ভেতরটা এখন প্রবল আফসোসে দাউ দাউ করে জ্বলছে। সেদিন কেন বোঝেনি ভালোবাসায় জবরদস্তি খাটালে কেবল দেহটাকে পাওয়া যায়, মনটাকে নয়। জোর করে যে অধিকার আদায় করা হয় সেখানে কোনো প্রশান্তি থাকে না, থাকে কেবল এক বিষাক্ত শূন্যতা। আদিবা আজ উপলব্ধি করল, ভালোবাসা তো কোনো জয়ের মুকুট নয় যে লড়াই করে ছিনিয়ে নিতে হবে। এ তো এক নীরব সমর্পণ, যা ধীরে ধীরে অন্য হৃদয়ে নিজের জন্য প্রার্থনার জন্ম দেয়। সে হয়তো লড়াইয়ে জিতেছিল ঠিক, কিন্তু প্রার্থনায় গিয়ে হেরে গিয়েছে। বিকেলের ঘরটা যেন ওর মনের মতোই অগোছালো। তৃপ্তি যখন এসে ঢুকল, বিকেল তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওর নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে তৃপ্তির বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। কিছুক্ষণ আগে মেহেরজানের বিষাক্ত বানগুলো যে এই মেয়েটার উপর দিয়ে কেমন কালবৈশাখী ঝড় বইয়ে দিয়েছে তা ওর ফোলা চোখ দুটো দেখলেই বোঝা যায়। বিকেলের বিছানার ওপর অগোছালো হয়ে পড়ে থাকা কম্বলটা তৃপ্তি আলতো করে ওর গলার কাছ পর্যন্ত টেনে দিল। এরপর চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আলস্য বিকেলের চিরকালই প্রিয়, কিন্তু অগোছালোপনায় মেয়েটা যেন সাড়ে সলোয়ানা। চেয়ারের ওপর ধোয়া আর আধোয়া কাপড়ের এক বিশাল স্তূপ। তৃপ্তি নিচু হয়ে বসে সেগুলো আলাদা করতে শুরু করল। আধোয়া কাপড়গুলো ঝুড়িতে ভরে সে ভাবল যাওয়ার সময় একবারে ওয়াশিং মেশিনে দিয়ে দেবে। ঘরের কোণে বিকেলের ব্যক্তিগত ওয়ার্ডরোবটা বিকেলের একার হলেও সেখানে তিল ধারণের জায়গা নেই। কত শত হাবিজাবি যে মেয়েটা কিনে জমিয়ে রেখেছে। তৃপ্তি ধৈর্য ধরে নিচ থেকে ওপরের ড্রয়ারগুলো গুছিয়ে 3 নম্বর ড্রয়ার পর্যন্ত শেষ করল। এরপর একদম ওপরের প্রথম ড্রয়ারটা খুলতেই দেখল সেখানেও একই দশা। বিশৃঙ্খলা যেন রাজত্ব করে বেড়াচ্ছে সগৌরবে। তৃপ্তি কাপড়গুলো টেনে ঠিক করতে লাগলো, আর ঠিক তখনই একটা ভাঁজ করা কাগজ ওর আঙুলের স্পর্শে এলো। কেন জানি না, অজানাই এক কৌতূহলে ওর বুকটা ধক করে ওঠে। একবার পেছন ফিরে দেখল বিকেল ঠিকঠাক ঘুমোচ্ছে কিনা। বিকেলের নিঃশ্বাসের ছন্দ বেশ ভারী শোনালো। তৃপ্তি অতি সাবধানে কাগজের ভাঁজটা খুলল। সাদা কাগজের বুক চিরে বড় করে আঁকা একটা টকটকে লাল হৃৎপিণ্ড। তার ঠিক নিচে গোটা গোটা অক্ষরে লেখা, কেন কাঁদিস, মেঘেরাও ক্লান্ত বৃষ্টি ঝরাতে ঝরাতে। তৃপ্তির ঘন নিঃশ্বাস আছড়ে পড়ল কাগজের ওপর। এই হাতের লেখা না চেনার কোনো কারণ ওর নেই। কার কলম থেকে এই রূপক প্রেম ঝরে পড়েছে, কাকে উদ্দেশ্য করে এই নীরব স্বীকারোক্তি, সবই তৃপ্তির কাছে আজ দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু বিকেলের নির্লিপ্ততা দেখে মনে হচ্ছে কাগজটা একবার খুলেও দেখা হয়নি। হয়তো যেভাবে কেউ রেখে গিয়েছিল সেভাবেই অনাদরে পড়ে আছে অবহেলার আস্তরণে। তৃপ্তির ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এক ধরনের অজানা ভয় আর বিরক্তি ওঠে গ্রাস করল। সে আগারও বিকেলের শান্ত মুখটার দিকে তাকালো। মেয়েটা গভীর ঘুমে ব্যস্ত, পৃথিবীর কোনো খবরই তার কাছে নেই। তৃপ্তি দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। হাতে ধরা সেই কাগজটা পরম আক্রোশে কুচি কুচি করে ছিঁড়তে লাগলো সে। বাতাসের তোড়ে সেই কাগজের টুকরোগুলোকে উড়িয়ে দিল মহাশূন্যে। এত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সে কাগজটাকে টুকরো করেছে যে কেউ যদি সেগুলো কুড়িয়েও পায়, শত চেষ্টাতেও আর কোনো অর্থ উদ্ধার করতে পারবে না। হাত ঝেড়ে তৃপ্তি ঘরে ফিরে এলো। বিকেলের দিকে শেষবারের মতো একবার তাকিয়ে সে ঘর থেকে বেরিয়ে এলো। বুকের ভেতরটা এখন হালকা লাগছে ওর। বিকেলের অজান্তেই এক বিশাল বিপদের ছায়া তৃপ্তি আজ নিজ হাতে সরিয়ে দিয়েছে।
ঘড়ির কাঁটা সময়ের পথ ধরে টিকটিক শব্দে এগিয়ে চলে। দিগন্তের ওপারে সূর্য ডুব দিতেই আকাশের বুক চিরে রূপালি চাঁদ উকি দিল। শীতের রাতের কালো অন্তরিক্ষে আজ কয়েকটি নিভু নিভু নক্ষত্র ধ্রুব হয়ে দাঁড়িয়ে আছে সাদা পাথরের মতো। সৌম্য একদৃষ্টে সেদিকে তাকিয়ে থেকে একসময় ক্লান্ত চোখে দৃষ্টি ফিরিয়ে নিল। পাশেই রোদ্দুর দাঁড়িয়ে নীরব ভাবনায় মগ্ন থেকে আয়েশি ভঙ্গিতে সিগারেট টানছে সে। সৌম্য খুব নিচু স্বরে বলল, সরি ভাইয়া। রোদ্দুর তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না, কেবল একটা দীর্ঘ হুঁ বলে চোখ বুজে ধোঁয়া ছাড়ল। সৌম্য অপরাধীর মতো আবারও শুধালো, আমার ওপর খুব রেগে আছো তুমি? রোদ্দুর বোঝা চোখেই আলতো করে মাথা নাড়ল, না নেই। তারপর চোখ মেলে হাতের অর্ধেক পোড়া সিগারেটটা ভাইয়ের দিকে বাড়িয়ে দিল। পরমুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে হেসে বলল, ইস, ভুলেই গিয়েছিলাম, তুই তো এসব ছাইপাশ খাস না। সৌম্যের ঠোঁটের বনে এক চিলটে ম্লান হাসি ফুটে উঠল। তুমিও খাওয়া ছেড়ে দাও ভাইয়া, এসব তো ক্যান্সার। ক্যান্সার তো জীবনের পরতে পরতে, কত কি বাদ দেব বলতো? রুদ্দুরের গলায় এক ধরনের উদাসীনতা। তবুও রুদ্দুর সিগারেটটা আঙুলের টোকায় নিচে ফেলে দিল। জ্বলন্ত আগুনের ফুলকিটা কোথায় গিয়ে আছড়ে পড়ে সেদিকে নিবিষ্ট মনে তাকিয়ে থেকে বলল, আর কখনো এভাবে আড়ালে যাস না রে, ফুপি বড্ড কষ্ট পান। সৌম্যের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। বিকেলের পরপরই সে বাড়ি ফিরেছে। সারা রাত পুরনো এক বন্ধুর ভার্সিটির হলে কাটিয়ে দুপুরে খেয়ে দিয়ে তবেই ঘরের পথ ধরেছে। নিজেকে আড়াল করার কোনো পূর্ব পরিকল্পনা ওর ছিল না, কিন্তু হুট করেই মনে হয়েছিল একটু নিভৃত সময় নিজের জন্য খুব প্রয়োজন। একা থাকতে গিয়েই ও বুঝতে পেরেছে যা ঘটে গেছে তাকে অস্বীকার করার উপায় নেই। জীবন বড্ড অনিশ্চিত, প্রতি বাঁকেই সে নতুন ধাঁধা নিয়ে হাজির হয়। আদিবা হয়তো জেদ খাটিয়ে মস্ত বড় একটা ভুল করেছে, কিন্তু সৌম্যের কি কোনো দায় নেই? সে যদি প্রশ্রয় না দিত তাহলে আদিবা এতটা সাহস কোথায় পেত? মা শিখিয়েছিলেন ক্ষমা মহৎ গুণ। দুই তরফ থেকেই যখন ভুল হয়েছে তাহলে ক্ষমা করে কাটাকাটি করে দেওয়াই কি শ্রেয় নয়? সৌম্য বিড়বিড় করে বলল, মাকে আজীবন জ্বালিয়েই গেলাম। আমি আর দীপ্র, আমরা দুজনেই বাড়ির বড়দের অশান্তির কারণ হয়ে রইলাম না ভাইয়া। রোদ্দুর ওর কাঁধে হাত রেখে বলল, অতীত নিয়ে আর ভেবে কাজ নেই, সব কিছু পেছনে ফেলে এবার সামনের দিকে তাকাও। এবারে সৌম্যের চোখে সংকল্পের ছাপ ফুটে উঠল। ভাবছি আগামীকাল আদিবার ফ্যামিলিতে যাব। তুমি কি আমার সাথে থাকবে ভাইয়া? সাপোর্ট দেবে? দেব না কেন? যা সঠিক আমি সব সময় তাতেই আছি। যাওয়াটাই এখন সবচেয়ে বড় কাজ। কালই সবাই মিলে যাব, সব কিছু একদম গোড়া থেকে গোছানো দরকার। বড় ভাইয়ের আশ্বাসে সৌম্যের বুকের পাথরটা যেন নেমে গেল। রোদ্দুর মানুষটাই এমন, এ বাড়ির ভবিষ্যৎ কর্তৃত্ব তাকে সবচেয়ে বেশি মানায়। দু একটি সহজ কথা দিয়েই সে সব অস্থিরতা সামলে নিতে জানে। কৃতজ্ঞতায় আবেগে সৌম্য হঠাৎ রোদ্দুরকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। রোদ্দুর ওকে থামালো না। পুরুষ মানুষ বলেই কি তার হৃদয়ে মেঘ জমতে নেই? সে এক হাতে ভাইকে নিজের বাহু ধরে আগলে নিল। শীতের কুয়াশা ঘেরা সেই স্বপ্নময় রাতে দুই ভাইয়ের ছায়া মিলেমিশে একাকার হয়ে রইল। ঠিক সেই মুহূর্তে রোদ্দুরের মনের পর্দায় বিকেলের সরল মুখটি উকি দিয়ে ওঠে। সকালের সেই অপ্রিয় ঘটনার পর মেয়েটার আর দেখা পাওয়া যায়নি। নিজের ঘরে খিল দিয়ে পড়ে আছে। রোদ্দুর নিজেও আজ ওর কাছে যায়নি। কেন যাবে? ভুল তো বিকেলেরও ছিল। নিষেধ করা সত্ত্বেও কোচিংয়ের নাম করে সেজেগুজে বেরোনো, ওড়না গলায় উড়িয়ে বান্ধবীর বয়ফ্রেন্ড দেখতে যাওয়া, রোদ্দুর তো সব জানে। কিন্তু রোদ্দুর যা জানে না, তাহলে তার ঠিক নিচেই ওসমান মির্জার ঘরে এখন এক অসহনীয় তাণ্ডব বয়ে চলেছে। বিকেল গুমোট মুখে বাবার সামনে দাঁড়িয়ে আছে। ওর ভ্রুজুড়া বক্ররেখা, চোখে রাগের ঝিলিক আর কণ্ঠস্বরের পারদ চড়চড়িয়ে উঁচুতে উঠছে। ওসমান মির্জা দুপুরে বাড়ি ফিরলেও মেয়ের সঙ্গে কথা বলার ফুরসত পাননি, তাই বিকেল নিজেই এসেছে কৈফিয়ত চাইতে। কিন্তু ঘরে পা দিয়েই ওর বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। দেখল বাবা পরম মমতায় অন্য সংসারের ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। বিকেলকে দেখে ওসমান মির্জা অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়লেন। পরে ফোন করছি বলে তড়িঘড়ি লাইনটা কেটে দিলেন তিনি। তারপর গম্ভীর শীতল গলায় জানতে চাইলেন, কিছু বলবে তুমি? মেয়েটার মুখটা থমথমে, কণ্ঠস্বর বড্ড ভোতা। সে শুধালো, খুব ব্যস্ত তুমি? ওসমান মির্জা নির্লিপ্ত গলায় বললেন, না ব্যস্ত না, কথা বলছিলাম, বলো কি বলবে। তিনি চেয়ারে কিছুটা নড়েচড়ে বসলেন, কিন্তু মেয়ের চোখের দিকে তাকালেন না। বিকেলের বুকের ভেতরটা হঠাৎ হু হু করে উঠল। খুব কান্না পেল তার। নিজের জীবনটার কথা ভাবলে মাঝে মাঝে তার দম বন্ধ লাগে। কারও অকৃত্রিম ভালোবাসা নেই, আছে শুধু করুণা।
পদে পদে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তার দায়ভার বইতে বইতে সবাই বড্ড ক্লান্ত। বিকেলের মনে হলো যদি কোনোদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে তবে সে আর কখনো ফিরে আসবে না, কখনো না। ওসমান মির্জা বিরক্তি নিয়ে পুনরায় বললেন, কি ব্যাপার, কিছু বলবে? না বললে ঘরে যাও। বাবার এই যান্ত্রিক স্বরে বিকেলের চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সে কাচুমাচু হয়ে বাবার সামনে এসে বসল। পরক্ষণেই অসহায়ের মতো উবু হয়ে অনেকটা ছোট এক খরগোশছানার মতোই ঢুকে গেল ওসমান মির্জার কোলের ভেতর। সেখানে মুখ লুকিয়ে ফোপাতে ফোপাতে আকুল হয়ে শুধালো, কতদিন হয় তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না বাবা। ওসমান মির্জা পাথরের মূর্তি হয়ে গেলেন। মেয়ের এই আরতিতেও তার শরীর একটুও নড়ল না, হাত দুটোও উঠল না। ঠিক সেই মুহূর্তেই টেবিলের ওপর রাখা ফোনটা বিপ বিপ শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ওয়াফির নাম।